আমার প্রিয় ভাই বোনেরা, শুনতে পাচ্ছ? সানি বলছে ক্লাস শুরু হবে কখন। সানি, বোর্ড দেখতে পাও? ওখানে লেখা আছে, দেখো। আমরা 7 বলছিলাম, 7-এ শুরু করছি। তো এখন দেখে গেছে একজন এসে বলবে ভাই ক্লাস শুরু করবেন না। ওটা হলো গরু। টিচার কথা বলা মানে ক্লাস শুরু হয়ে গেছে। স্যার তোমার সাথে 5 মিনিট গল্প করতে পারেন তোমার পড়াশোনার সিচুয়েশন ক্রিয়েট করার জন্য। সিম্পল। এগুলা টিচিং প্যাডাগজি। যে টিচার ক্লাসে গিয়েই বলে বই খোল, ওই টিচার এখনো পড়ানো শিখে নাই। হুম, ঠিক আছে কথা। তো সিস্টেম হলো কুশল বিনিময় করা, ছেলেপেলেদের সাথে কথাবার্তা বলা, ধীরে সুস্থে টপিকে যাওয়া। তো এগুলো সিস্টেম। আর তোমরা যারা সিস্টেম বোঝো না বা অতি কমার্শিয়াল কিছু লোক আছো, ভাই ক্লাস শুরু করেন ভাই, তাড়াতাড়ি শুরু করেন ভাই। হুম, এগুলো সবগুলো পৃথিবীর অক্সিজেন নষ্ট করে। বুঝেছো? এগুলো শিখো। হ্যাঁ, আমি ভালো আছি। আমি তো এটা লিখছি হচ্ছে 10টা বাজার 1 মিনিট আগে, যে শুরু হবে 10টা 7-এ। তার মানে আমরা ঠিক টাইমে থাকি, চেষ্টা করি আমরা। এখন তোমরা তো অ্যাটেন্ডে অনেক কম ছিলা, অনেস্টলি স্পিকিং, যার জন্য আমি একটু সময় নিছি। সিম্পল। তো কি অবস্থা তোমাদের বলো? যারা সালাম দিচ্ছ দিবা, সবার জন্য ওয়ালাইকুম সালাম। খিচুড়ি খাইছি কিনা? না, খিচুড়িটা ব্রেকে খাবো। ঘুম থেকে উঠেছি সবে, তো এখন ক্ষুধা ওইভাবে আসে নাই। 11টায় ইনশাল্লাহ খিচুড়ির সাথে দেখা হবে। আচ্ছা, খিচুড়ি যারা খাবে না তারা গুলি করে বানাতে ফেলতে হবে। যে খিচুড়ি পছন্দ করে না তারা গুলি করে মারা দিতে হবে। আমি উদ্বাসে থাকবো কেন? আমি আমার বাসায় থাকি। ঘুম থেকে উঠেছি মানে আমি ঘুম থেকে উঠছি তখন কত বাজে? 8টা 15 টনেরও মনে হয়। এটাকে আমি বলছি সবে। ঠিক আছে, সকালের খাবার একটু দেরি করে খাওয়া ভালো। আচ্ছা, চলো আমরা শুরু করে দিই না। আজকে পর্ব হচ্ছে আমরা বাংলা লেকচার 13-14, প্রথম পত্র থেকে একটা জটিল জিনিস পড়বো। আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমাকে চিনে, আমার দেশের বাড়ি জানে না। শাফিন, তোরে তো গুলি করে মেরে ফেলতে হয়। ওয়াও, ইফরাজ। দেখছেন প্রিয় মানুষটাই ফোন দিতেছে। হম। অতঃপর কি অবস্থা বলো? ক্রিকেট ম্যাচে হেরে গেছি, হার জিত থাকবেই। হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ। বুঝছো? নো প্রবলেম। আমাকে দেখা যায় না। আমাকে দেখা কি এত সহজ? এত সুন্দর চেহারা, কত সহজে দেখে ফেলবি তোরা? এটা তো বেশি উঁচু মনে হচ্ছে। আমার জন্য ঠিক আছে, ওকে। বাবুরা, এবারে বলো, দেখা যাচ্ছে আমাকে? ওকে, চলো আমরা শুরু করি। তোমাদের আজকের লেকচার খুব সহজ, টাইম লাগবে না, মানে টাইম লাগার মতো লেকচার না আর কি। বিশেষত ফার্স্ট পার্ট অনেক ইজি, খুব সিম্পল জিনিস পড়তে পারবা। তৃষা, আব্বু কেমন আছেন? ভালো আছি। তোর আম্মু কেমন আছে? বলে ফেল।
ওকে, চলো আমরা আজকে জানবো একে একে। প্রথম পত্র বনফুল পড়বো আমরা আজকে। আচ্ছা, তার সাথে আরো টপিক আছে, শুধু বনফুল পড়েই যে চলে যাব বিষয়টা এমন নয়। তবে বনফুল আমার পছন্দের গল্প, তাই এটা তোমাদের সবার আগে বলে দিলাম যে বনফুল আছে কিন্তু আজকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসো, দ্বিতীয় পত্র থেকে আমরা পড়বো হচ্ছে তোমার ব্যাকরণিক শব্দ শ্রেণীর একটা অংশ। ঠিক আছে, পুরাটা না, একটা অংশ, মানে শুরু করব আর কি। অতঃপর আমরা গত ক্লাসে কি পড়ছিলাম বলো তো? গত ক্লাসে আমাদের ছিল হচ্ছে তোমার পদ বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ পর্যন্ত, তাই না? আচ্ছা, তো আজকে সেই যে পদ বিবেচনায় যে শব্দের শ্রেণী বিভাগ, অর্থাৎ পদ বিবেচনায় শব্দ কত রকমের হয়? পদ বিবেচনায় শব্দ হয় হচ্ছে তোমার 8 রকমের। অর্থাৎ বিশেষ্য হয়, বিশেষণ হয়, সর্বনাম হয়, অব্যয় হয়। যে জিনিসগুলো আমরা পড়ছি সেই জিনিসগুলো পড়বো আমরা। আচ্ছা, বনফুল নাকি নিম গাছ? ভাইয়া, কথা বুঝতে হবে তো। যেমন আমরা বলি, তুমি কি শরৎ পড়ো? শরৎ পড়ো মানে কি? শরতের লেখাপড়া। আর তুমি কি জসীমউদ্দিন পছন্দ করো? জসীমউদ্দিন পছন্দ করা মানে কি? জসীমউদ্দিনের লেখা পছন্দ করা। তো শরৎ পড়ি বা রবীন্দ্রনাথ পড়ি বা বঙ্কিম পড়েছি বা বিদ্যাসাগর পড়েছি, এর মানে তাদের লেখা পড়েছি। তো বনফুল পর্ব মানে কি? বনফুল পর্ব মানে নিম গাছ পড়বো। ভাইরে, কেমনে বুঝাই পোলাপান রে। আচ্ছা, তো চলো আমরা নিম গাছ দিয়ে শুরু করি। তোমাদের কথাই ঠিক, যাও আমরা, চলো গাছে উঠি। নিম গাছে নিম পাতা খাইলে দেখবা মারাত্মক তিতা হয়, স্বাদের দিক থেকে খুব তিতা হয়, কিন্তু খুব উপকারী। আচ্ছা, বনফুলের সাহিত্য স্টাইল যদি বলি, বাংলা সাহিত্যে যিনি সব থেকে ছোট্ট কথায় সুন্দর সুন্দর গল্প লিখেছেন তিনি হচ্ছেন বনফুল। অর্থাৎ তার ছোট গল্পগুলো সাইজে খুব ছোট হয়। হ্যাঁ, জহির রেহানের গল্পগুলো সাইজে খুব ছোট হয়, বড় না, ছোট ছোট গল্প আছে জহির রেহানের। বনফুলের আরো ছোট। তোমাদের নিম গাছ একটা গল্প। আমাকে একবার এক ছেলে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাইয়া, নিম গাছ কি গল্প না কবিতা? আমি বললাম কেন? ওটা তো কবিতার মতো লাগে। না, কবিতার মতো লাগলে তো হবে না, এটা আদতে গল্প। কারণ তোমার বইয়ে গদ্য কবিতার যে ভাগ আছে দেখো, এটা কোন জায়গায় দেয়া, এটা গদ্যে দেওয়া। এবং এটা একটা সার্থক ছোট গল্প সাইজে। হ্যাঁ, কবিতার ঢঙে হয়তো বলা আছে কথাগুলো। আচ্ছা, বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়, এটা মনে রাখতে হবে, উনি ডক্টর ছিলেন। ইন্টারমিডিয়েটে ওনার একটা গল্প আছে, গল্পটা হচ্ছে তাজমহল। ওইটা নিম গাছ থেকেও আরো জটিল, আরো সুন্দর। এবং তাজমহল গল্পের বিষয়বস্তু বলে দিই, বলে দিলে সবাই এটা পড়তে চাইবে। তাজমহল গল্পের বিষয়বস্তু হচ্ছে প্রেম। তবে এটা শাহজাহান আর মমতাজের প্রেম নিয়ে না। কাদের প্রেম নিয়ে সেটা জানতে হলে চোখ রাখো তাজমহলে। ঠিক আছে, ওটা পড়ো। এরপরে তার জন্ম 1899, মানে নজরুল যে বছর জন্মেছিলেন সে বছরের মানুষ। মৃত্যু 1979। নজরুলের 76-এ মারা গেছেন, 77, 78, 79, আর 3 বছর পরে মারা গেছেন বনফুল। আর উল্লেখযোগ্য গল্প গ্রন্থ বনফুলের গল্প, বনফুলের আরো গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ। এটা কিন্তু আসলে তোমার এই নামে আরেকটা ইয়ে আছে, উম, আত্মজীবনী আছে বিন্দু বিসর্গ নামে। ওটা হচ্ছে তোমার নীলিমা ইব্রাহিমের। তোমরা যখন পরবর্তী ক্লাসগুলোতে যাবা পড়তে পারবা। বিন্দু বিসর্গ নামে ওনার হলো গল্পের বই। আর নীলিমা ইব্রাহিমের একটা বই আছে, ওইটা হচ্ছে আত্মজীবনী। আত্মজীবনী মানে কি? নিজের জীবনের কথা যিনি নিজে লিখেন, নিজের জীবনে নিজে লিখে তার আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি বলে। প্রশ্ন হচ্ছে নীলিমা ইব্রাহিম কে? নীলিমা ইব্রাহিম হচ্ছেন বাংলাদেশের একজন বিখ্যাত মহিলা সাহিত্যিক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক। তার একটা খুব বিখ্যাত বই আছে, আমি বীরাঙ্গনা বলছি। মারাত্মক লেভেলের বই। তোমরা যদি বীরাঙ্গনা বলছি পড়ার সময় না পাও, লিস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবা আমি বীরাঙ্গনা বলছি এটা লিখে, ওটার পাঠ শুনতে পাবা। ওখানে 7 জন, খুব সম্ভবত 7 জন মহিলা মুক্তিযুদ্ধের সময় যারা নির্যাতিত হয়েছেন পাক বাহিনীর হাতে, তাদের জীবনের কথা ওই জায়গায়। তোমার লোম দাঁড়ায় যাবে তুমি যদি বাঙালি হয়ে থাকো। বুঝছো, ওই এক বই তার মাস্টারপিস, তার চিরস্মরণীয় করে ফেলেছে। আরো বই আছে তার, বাট আমি বীরাঙ্গনা বলছি, ভয়াবহ লেভেলের ভালো বই।
এবং উনি ঢাকায় যে বারডেম হসপিটাল আছে আমরা সবাই চিনি, বারডেম পিজি এই পাশে বারডেম, এই বারডেম হসপিটালের যিনি ফাউন্ডার ডক্টর ইব্রাহিম, ওনার স্ত্রী নীলিমা ইব্রাহিম, ওনার হিন্দু ছিলেন মূলত, ওনার নাম নীলিমা রায় চৌধুরী। তো বিয়ের পর ওনার নাম হয়েছে নীলিমা ইব্রাহিম। এই বইটা খুব বিখ্যাত বই। এটা তোমরা এখন পড়ার বয়স তোমাদের, এখন পড়লে চেতনার জায়গা শক্তিশালী হবে, বুড়াকালে পড়লে লাভ নাই। ঠিক আছে, যখন যেটা খাওয়ার তখন সেটা খাইতে হবে, যখন যেটা দেখার তখন সেটা দেখতে হবে, যখন যেটা পড়ার তখন সেটা পড়তে হবে। তো আমি চাইবো তুমি, আমি বীরাঙ্গনা বলছি এটা তুমি পড়বা, না পড়তে পারলে অ্যাটলিস্ট মাঝে মধ্যে ইউটিউবে এর পাঠ শুনবা, মারাত্মক। আর ওইটা কিন্তু আত্মজীবনী, বাট বনফুলের বইটা যেটা বিন্দু বিসর্গ এটা গল্প। এরপর অনুগামিনী, তন্নি, উর্মিমালা, দূরবীন ইত্যাদি। তন্নি নামে কিন্তু তোমার বিষ্ণুদের একটা বই আছে, ওটা আবার কাব্য, বুঝছো? একজন কবি আছে বাংলা সাহিত্যের, নাম বিষ্ণুদে, ওনাকে মার্ক্সবাদী কবি বলা হয়। বিষ্ণুদের একটা কবিতার বইয়ের নাম হচ্ছে তন্নি। তো এই এই জন্য বলতেছি, তুমি যখন বড় হবা তো একটু ডিটেল পড়া লাগবে অনেক কিছু, বিশেষত অ্যাডমিশনের সময়। তো অনেকগুলোর জন্য ভেজাল না করে জেনে যাও। উল্লেখযোগ্য উপন্যাস তৃণখণ্ড, কিছুক্ষণ, দৈরথ, নির্মোক। এই নির্মোক শব্দের অর্থ হচ্ছে সাপের খোলস। আমি যে শাব্দিক ব্যাখ্যা তোমাকে দিয়ে দিই, সাপের যে খোলস তাকে এক কথায় বলা হয় নির্মুখ। ওকে, সেও আমি, জঙ্গম, অগ্নি, এই বইগুলো সবগুলো হচ্ছে তোমার উপন্যাসের বই। আর বাস্তব জীবনে ও জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান তার গল্প এবং উপন্যাসে নিপুণ ভাবে প্রকাশিত হয়েছে। এছাড়াও বনফুলের কবিতা, ব্যঙ্গ কবিতা, চতুর্দশপতি, জীবনী নাটক, শ্রী মধুসূদন, বিদ্যাসাগর প্রভৃতি তার অনন্য সাধারণ সৃষ্টি। বিভিন্ন পুরস্কার সহ তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেছেন। প্রশ্ন করতে পারো, ভাইয়া পদ্মভূষণ জিনিসটা কি? পদ্মভূষণ একটা ভারতীয় উপাধি। উনি তো নাগরিকত্বের দিক থেকে একজন ইন্ডিয়ান, ওনার জন্ম ভারতে, পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের বিহারের দিকে মেবি। তো এখন পদ্মভূষণ হচ্ছে ভারতের বেসামরিক যত পদক আছে তার মধ্যে তোমার একটা পদক। হ্যাঁ, তোমার এটা শুরু হয় তোমার পদ্মশ্রী দিয়ে, তারপরে পদ্মবিভূষণ, তারপর পদ্মভূষণ। এটা পদকের মধ্যে এটা হচ্ছে সবার উপরের দিকে, আমার যতদূর আমি জানি, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এরকম। ওকে, আচ্ছা। তারপরে আহ এটা নেওয়া হয়েছে অদৃশ্য লোক, এই বই থেকে, 1947 সালে বের হওয়া। আর নিম গাছ আমার মনে হয় না তোমাদের পরে আমার শোনাইতে হবে বা বুঝাইতে হবে, এটা তোমরা প্রত্যেকে জানো। এবং তোমরা, এটা আমি জানি যে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই বলতে পারবা। কিভাবে বুঝবো যে কোনটা গল্প আর কোনটা কবিতা? আমরা নর্মালি বলে দেই যে এটা এরকম, আমাদের পাঠ পরিচিতিতে বইয়ে যেমন কিছু থাকে, আমরা আবার একটু সাজগোজ করে এটাকে আমরা উপস্থাপন করি গল্প কবিতা হিসেবে। তো তুমি বইয়ের নাম জানলেই হবে না, তোমাকে জানতে হবে এটা কোন ধরনের বই, এটা জানা বেশি জরুরি। যেমন ধরো বিসর্জন, তুমি জানো যে বইটা রবীন্দ্রনাথের, এখন এটা কি কবিতার বই নাকি উপন্যাস না নাটক? তুমি বুঝতেছো এটা রবীন্দ্রনাথের বই, বাট এটা কোন ক্যাটাগরির বই? বিসর্জন বেসিক্যালি একটা নাটক। ঠিক আছে, যেমন ধরো আমি তোমার বললাম রক্ত করবি, তুমি বলে এটা উপন্যাস, না রক্ত করবি এটাও নাটক। শেষের কবিতা তুমি যদি বলো এটা কবিতার বই, না এটা উপন্যাসের বই। শেষের কবিতা উপন্যাসের বই, সেগুলো একটু জানলে ভালো হয়। ব্যঙ্গ কবিতা কি? ব্যঙ্গ কবিতা হচ্ছে তুমি সমাজের বা তোমার দৃষ্টিতে দেশের, সোসাইটির কোনো সমস্যাকে ব্যঙ্গ করে আয়রনি আকারে যদি উপস্থাপন করো, হাস্যরসাত্মক ভাবে কাউকে যদি খোঁচা দাও, পোক করো কবিতার মাধ্যমে, এগুলোকে ব্যঙ্গ কবিতা বলে। আর প্যারোডি কবিতা মানে হচ্ছে কবিতার সুর বা ছন্দ তাল ঠিক রেখা আরেকটা কথা বসায় দেওয়া। আমাদের দেশে দেখো না, এক সুরে কত গান গাওয়া হয়, খেয়াল করে দেখো, সুর একটাই, তারপরে এটার উপরে প্রচুর আলাদা আলাদা লিরিক তৈরি করে গান গাওয়া হয়। এটা আমরা শুনছি সবাই, নর্মালি এগুলাকে বলা হয় প্যারোডি। বুঝছো কথা? তো কবিতার মধ্যে এই টাইপের প্যারোডি আছে, যদি চাও তাইলে পড়তে পারবা, প্রচুর প্যারোডি লেখা আছে। বীরাঙ্গনা তো মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন, আরিক ওয়াহাব না ভাইয়া, মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন বীরাঙ্গনা কাব্য। বুঝছো? তো ওটা ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা বলি, ওটা মাইকেলের বই একটা, ওটা কবিতার বই, বইয়ের নাম ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য। ওকে, আর যেটা নীলিমা ইব্রাহিমের বই, ওটার নাম আমি বীরাঙ্গনা বলছি, আলাদা জিনিস। এগুলো তো তোমরা ছোট মানুষ, বুঝবা না, এটাই স্বাভাবিক। একই নামে অনেকের বই থাকে, যেমন মধুমালা নামে কাজী নজরুলের নাটক আছে, মধুমালা নামে আবার জসিমউদ্দিনেরও নাটক আছে, একই নাম। আমার ছেলেবেলা নামে বাংলা সাহিত্যে 4 জনের 4টা বই আছে,
সবগুলো আত্মজীবনী, নিজের জীবনী লেখা, 4টা বই, 4 জনের বই। আমার ছেলেবেলা লিখেছেন রবীন্দ্রনাথ আত্মজীবনী, আমার ছেলেবেলা হুমায়ুন আহমেদ আত্মজীবনী, আমার ছেলেবেলা লিখেছেন বুদ্ধদেব বসু, এটাও আত্মজীবনী, আমার ছেলেবেলা লিখছেন নির্মলেন্দু গুণ, এটাও আত্মজীবনী। নাম একই, এমনকি বই 4টা। আর তুমি তো এখানে শুধু একটা বীরাঙ্গনা শব্দ দেখেই ভেজাল খায়া গেছো। বুঝাতে পারছি? সেগুলো খুব সিম্পল। সর্বংসহ মানে কি? সর্বংসহ মানে হচ্ছে যে সমস্ত অত্যাচার সহ্য করে যায়। বুঝছো? বীরাঙ্গনা অর্থ কি? বীরাঙ্গনা মানে হচ্ছে বীর যে নারী আর কি, যে নারী বীর তারে বলা হয় বীরাঙ্গনা। মুক্তিযুদ্ধের সময় যেসব মেয়েরা যুদ্ধ করেছেন তারাও বীরাঙ্গনা। যারা নিজের ইজ্জত হারিয়েছেন, সম্ভ্রম হারিয়েছেন, তারাও বীরাঙ্গনা। কারণ তাদের ইজ্জত সম্ভ্রমের বিনিময়েই আমরা স্বাধীনতাটা পেয়েছি, সো তারাও বড় যোদ্ধা। মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নারীদেরকে বীরাঙ্গনা উপাধি দেন। বুঝছো? মাথায় কি গেলছে? কবর নাটক কিনা? হ্যাঁ, কবর নাটক, কবর নামে আবার তোমার কবিতাও আছে। আসো আমরা শুরু করে দিই। কেউ ছালটা ছাড়িয়ে এনে সিদ্ধ করছে। এখানে কিছু তোমরা মাতাল আছো, মাতাল। মাতাল বলতেছে এই কারণে, টিচার যদি টপিকের ভিতরে না ঢুকে ওখান থেকে প্রশ্ন করা এটা মাতলামি। এই ম্যানার গুলো তোমরা শিখবা না। জিজ্ঞেস করতেছে হাজা কি, শায়র কি। বাপ রে বাপ, তোরা এত ভালো স্টুডেন্ট! হ্যাঁ, আল্লাহ তোদের জিব্রাইলের কাছে না বসে পড়ায় না কেন, আমার কাছে পাঠাইছে কেন? তোদের টিচার তো জিব্রাইল হওয়া উচিত, আমার কাছে আসছিস কেন? এখন ফ্লাইট ধর, 4র্থ আসমানে চলে যা, জঙ্গলির দল। দেখ, কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। ছাল মানে হচ্ছে গাছের বাকল। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। শিলে মানে হচ্ছে শিলপাটা আছে না, এই যে এরকম এরকম করে যে বাটে না, আদা রসুন যে বাটে, হ্যাঁ এরকম, এটাকে বলা হয় শিলপাটা। ওকে, বলছে কেউ পাতাগুলো ছিঁড়ে কি করছে, শিলে পিষছে, কেউ বা ভাজছে গরম তেলে। অর্থাৎ নিম গাছের প্রত্যেকটা জিনিস মূল্যবান, পুরুষের মতো। পুরুষের সমস্ত পার্টস এক্সক্লুসিভ। পুরুষ মানে এক্সক্লুসিভ, মনে রাখিস, ছেলে পেলে হাত তুলে বলে দে। তো কেউ বা ভাজছে গরম তেলে। গরম তেলে ভাজছে মানে হচ্ছে নিম গাছের ছাল, তারপরে পাতা, সমস্ত কিছু কাজে লাগে। তো পাতা এখানে কেউ ভাইজা খাচ্ছে, কেউ হচ্ছে শিলে পিষছে, কেউ হচ্ছে সিদ্ধ করছে ছালটা। অর্থাৎ এক একজন এক এক লেভেল এগুলাকে কি করবে, ব্যবহার করবে আর কি, এক এক জায়গায় ব্যবহার করবে। খোস, দাঁত, হাজা চুলকানিতে লাগাবে, এই সবগুলো একই ক্যাটাগরির অসুখ। অর্থাৎ খোস মানে খোস পাচরা, দাঁত মানে দাঁত আমরা চিনি, দাঁত হয়। হাজা মানেও সেম। অর্থাৎ এই খোস, দাঁত, হাজা তিনটে হচ্ছে শরীরের চুলকানি রোগের বিভিন্ন নাম। বোঝাতে পারছি? এক একটা এক এক লেভেলের হয়, এক একটার এক এক ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস, হয়তো ডাক্তাররা ভালো বলতে পারে, বাট সবই চুলকানি জাতীয় সমস্যা এগুলো। বোঝা বোঝা গেছে কি? চর্মরোগের অব্যর্থ মহৌষধ। অর্থাৎ নিম পাতা যদি তুমি এই খোসে, খোস পাশে, দাঁতে বা হাজায়, চুলকানিতে যেখানে চুলকানি আছে লাগাই দাও, এটা এমন তিতা আর তিতা, এবং এটার মধ্যে এমন উপাদান আছে, এটাকে ওরা হিল করে ফেলে ওই জায়গাটাকে। চর্মরোগের অব্যর্থ মহৌষধ, মানে এটা ব্যর্থ হয় না। কচি পাতাগুলো খায় অনেকে, অনেকে নিম পাতা খায় যদিও তিতা। নিম পাতাটা ব্যবহার আছে, খাওয়ার ব্যবহার আমি বলে দিই, পেটের কৃমি মরে যাবে। গালিব বলছে উনি কি ফিমেল? না, উনি পুরুষ, বলাই চাঁদ মুখোপাধ্যায়, পুরুষ। আচ্ছা, তো শোনো, যদি তুমি হচ্ছে কচি পাতা খাও, পেটের কৃমি ভালো হয়ে যাবে, তারপরে হজম শক্তি বাড়ে। হ্যাঁ, এরপরে তোমার হচ্ছে পেট ক্লিয়ার থাকে। যাদের পেট ক্লিয়ার হয় না, ভুটবাট ঝামেলায় আছো, নিম পাতা বেশি না, ধরো এরকম হালকা করে 3-4 চা চামচ নিমের রস মাঝে মধ্যে খাইতে পারো, দেখবা ব্যাপক কাজ করে। কাঁচাগুলি কচি পাতাগুলো খায় অনেকে এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে, কেউ ছোট ছোট করে বেগুন সহযোগে খায়। অর্থাৎ অনেক সময় দেখবা আমরা বেগুন ছোট করে কেটে তার সাথে চিংড়ি মাছ দিই, তাই না, ওরকম তার সাথে নিম পাতা দিয়ে অনেকে খায়। যকৃতের পক্ষে ভারী উপকার। যকৃৎ চিনি আমাদের পেটের ভিতরে না, লাঞ্চের জন্য খুব উপকার হয়। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। তো নিমের দাঁতের মাজন আমরা কে না জানি। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। পরীক্ষায় প্রশ্ন হয় যে কারা প্রশংসায় পঞ্চমুখ? কবিরাজরা। তারা এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যবহার করেছে, তারা নিম গাছের খুব প্রশংসা করে। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। বিজ্ঞ মানে এখানে বুঝাইছে অভিজ্ঞ মানুষ, মুরব্বী মানুষ, নলেজিয়াস পার্সন যারা, তারা বলে নিমের হাওয়া ভালো, থাক, কেটো না, কাটে না, কিন্তু যত্নও করে না। অর্থাৎ
নিম গাছ বাড়ির কাছে গজাইলে সবাই বলে ঠিক আছে, ফাইন। হ্যাঁ, কিন্তু এটা তারা যত্ন করে না। কি বলে বিজ্ঞরা, কি বলে বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন বলে, অর্থাৎ আগে বিজ্ঞদের কথা বলা হয়েছে, এটা হলো নাউন, তারপর তাদের কথা এটা। পরে কিন্তু প্রশ্ন হয় কে এটা বলে, কে ওইটা বলে, এই টাইপের। তো নিমের হাওয়া ভালো কে বলছে? বিজ্ঞরা। থাক, কেটো না, কে বলছে? বিজ্ঞরা। কাটে না, কিন্তু যত্ন করে না। আচ্ছা, এখন নিমের হাওয়া ভালো কোন অর্থে বলা হয়েছে? স্বাস্থ্যকর, হেলদি, অসুখ সারা, এই জন্য। আবর্জনা জমে এসে চারিদিকে, অর্থাৎ মুরব্বীরা বলে বাড়িতে একটা নিম গাছ থাকলে অনেক রোগ শোক এমনিতেই হয় না। এটার একটা জনশ্রুতি, আমার মনে হয় এটার সায়েন্স আছে। কারণ নিমের হয়তো এমন কিছু কার্যকারিতা আছে বাতাসের সাথে, আশেপাশে যারা থাকবে তারা হয়তো এখান থেকে উপকার পাবে বা পায়। তো কাটে না, যত্ন করে না, আবর্জনা জমে চারদিকে, শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ সে আরেক আবর্জনা। শান দিয়ে মানে হচ্ছে গাছের নিচটা, দেখো না অনেক সময় তোমরা ওই যে পাকা করে রাখে না, বট গাছের গোড়া দেখবো ওরকম আর কি। বলছে কেউ যে শান দিয়ে বাঁধায় দেয়, এটা আরেক আবর্জনা। কারণ বাঁধায় দিলে ওই জায়গার মধ্যে অনেক ময়লা টয়লা পড়ে, আরো বিশ্রী লাগে। যারা ঢাকায় থাকো, হ্যাঁ দেখবা রমনায়, রমনা পার্কের পশ্চিম পাশ, যেটা হেয়ার রোড যেটা আর কি, হ্যাঁ, কাকরাইল মসজিদকে বামে ফেলে পশ্চিম পাশ দিয়ে গিয়ে ইন্টারকন্টিনেন্টালের পাশ দিয়ে বের হলে যে রোডটা, খুব সুন্দর এই রাস্তাটা, দুপাশে বড় বড় গাছ, খুব ঠান্ডা। তো আমি ওই রোডটা অনেক এনজয় করি ওই জায়গাটা। তো ওইখানে দেখবা রমনার পাশে বড় ফুটপাত এবং অনেক বড় বড় গাছ, গাছের গোড়াতে এরকম বড় করে কোনটা স্কোয়ার কোনটা গোল পাকা করে দেয়া আছে, ঠান্ডা, ওখানে বসতে খুব ভালো লাগে। কিন্তু কিছু মানুষ, কিছু ভাসমান মানুষ, তাদের জন্য আমাদের ঢাকাটা ভালো থাকে না। তারা ওই জায়গায়, অনেকে হচ্ছে ময়লা করে, ওই বাঁধানো জায়গার ভিতরে ওরা প্রস্রাব পায়খানা করে। ওই দিক দিয়ে যে হাঁটো, এই বিরূপ অভিজ্ঞতার মুখোমুখি হবা তুমি, বুঝছো? তো এটা খুব বিরক্তিকর। তো এই জন্য বললাম যে এই অনেক সময় শান দিয়ে বাঁধায় দেয় এবং সেটা আরেক আবর্জনা, ভিতরে আবর্জনা যখন পড়লে সেটা সরে না। আর যদি তুমি পরিচর্যা করে রাখতে পারো, খুবই দারুণ, ফ্যান্টাস্টিক। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, এটা তো আগের অভিজ্ঞতা নিম গাছের, এবার নতুন ধরনের লোক আসছে, সে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলো নিম গাছের দিকে। নিম গাছকে দেখছে তাকায়, ওয়াও, ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ওই লোকটা কিছুই করে নাই, খালি দাঁড়ায় দেখছে, ডাল ভাঙলো না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলো শুধু, সে খালি তাকায় দেখছে হাউমাউ করে। বলে উঠলো, বাহ, কি সুন্দর পাতাগুলি, অর্থাৎ সে প্রশংসা করছে। কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার, বাহার মানে সৌন্দর্য। বলছে কি দারুণ, কি রূপ। থোকা তো চিনো, আঙ্গুরের যে থোকা ধরে থাকে না, এরকম একসাথে নিমের ফুলগুলো ধরে, হলুদ ফুল। থোকা থোকা ফুলের বা কি বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ, এক ঝাঁক নক্ষত্র নেমে এসছে কোথায়? নীল আকাশ থেকে সবুজ সায়রে। এই সায়র শব্দের অর্থ সাগর। এখন এই যে সবুজ সায়র, তারপরে তোমার হচ্ছে ওই যে নীল আকাশ, এগুলোতে কি বুঝাইছে? সবুজ সায়র মানে হচ্ছে নিম গাছের পাতা কেমন? নিম গাছের পাতা হচ্ছে সবুজ। এই সবুজের অনেক পাতা গাছে, এটাকে ওই লোক বলছে এটা যেন বিশালত্বের দিক থেকে এটা যেন একটা সাগর। আর সেখানে এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে, নক্ষত্র মানে বোঝানো হয়েছে নিম গাছের ফুলকে। অর্থাৎ সবুজ সাগরে, সবুজ পাতায়, হলুদ ফুল, এটাকে বলছে এই যে কি রূপ, থোকা থোকা ফুলের রবে কি বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে নীল আকাশ থেকে সবুজ সাগরে। অর্থাৎ সে বলছে এটা যেন নিম গাছে যে সবুজ পাতার উপরে হলুদ ফুল ফুটে আছে, এটা যেন সবুজ সাগরে আকাশের থেকে এক ঝাঁক নক্ষত্র নেমে আসা। বোঝা গেছে? এ ব্রিলিয়ান্ট, যে ব্রিলিয়ান্ট জিজ্ঞেস করেছিল যে সায়র মানে কি, গেছে মাথায়? হুম, বাপ রে বাপ। তো আমার মতো সাদামাটা টিচারের কাছে পুলিশ কেন, তোদের উস্তাদ হবে জিবরাইল আলাইহিস সালাম, বুঝছ নাই? সরাসরি এখানে পড়াবে, পড়া না পারলে ওখান থেকে ধইরা একদম মনে কর চতুর্থ আসমান থেকে নিক্ষেপ করবে জমিনে, মাউন্ট এভারেস্টের উপরে পড়বি, পড়ে ওখানে জায়গায় থাকবি। আচ্ছা, তারপর খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। ওই লোকটা কিছুক্ষণ দেখলো, দেখে সে চলে গেল। সে কবিরাজ নয়, সে কবি। অর্থাৎ এত এত প্রশংসা যে করছে, এতক্ষণ তাকায় যে দেখছে, সে কবি। কারণ কবিরা তো দেখতে পছন্দ করে, তাই না? কবিরাজ হলে তো ছিঁড়া বিড়া নিয়ে কাজে লাগাইতো। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না, মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। অর্থাৎ
নিম গাছকে তো সবাই ব্যবহার করে, কেউ তার প্রশংসা করে না। হ্যাঁ, তো এখন আজকেই প্রথম প্রশংসা করেছে কে? কবিরাজ। এটা শুনে কবিরাজের খুব ভালো লাগছে, আজকে নিম গাছের খুব ভালো লাগছে, এবং নিম গাছ ইচ্ছে করছে তার যে আমি কবিরাজের সঙ্গে চলে যাই, আমাকে কেউ একজন তো আছে যে ভালোবাসে। কিন্তু যেতে পারলো না কেন? মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে মানে হচ্ছে ওই গাছের শিকড় মাটির সাথে আটকে আছে, তাই বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। অর্থাৎ তার কিন্তু যেতে ইচ্ছে হয়েছে, সে যায় নাই, সে যেতে চাইছে, যেতে পারে নাই, কারণ ওই যে আটকানো। এবার এটা হলো আসল গল্প। গল্পের মূল লাইন হচ্ছে এটা, এটা বোঝানোর জন্য এতক্ষণ ধরে এত এত কথা বলা হয়েছে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। অর্থাৎ যে বাড়িতে নিম গাছ, ওই বাড়িতে একটা মেয়ে আছে, গৃহবধূ আর কি, গৃহকর্ম নিপুণা মানে ঘরের কাজ খুব নিপুণ ভাবে সে করতে পারে, সে খুব লক্ষ্মী একটা মেয়ে। ওই লক্ষ্মী বউটারও একই অবস্থা, নিম গাছের মতো। অর্থাৎ তারও মনে চায় মাঝে মধ্যে এই বাড়ি সংসার ছেড়ে কোথায় চলে যাবে, মনের কষ্টে যেতে পারে না, কারণ ওই মেয়েটারও তো শিকড় আছে, সেটা অনেক দূরে চলে গেছে। সে শিকড় কি? সংসারের প্রতি বন্ধন, মায়া, সন্তানাদি, এর জন্য সে ফেলে কোথাও যেতে পারে না, সে আটকে আছে এই সংসারের জালে, আবদ্ধ হয়ে গেছে। কথা কি বুঝতে পারছো নাকি পারো নাই? এটা জীবনের বাস্তবতা আর কি। আচ্ছা, আমি কি কবিরাজের কবির জায়গায় কবিরাজ বলছি? বলতেই পারি, স্লিপ অফ ট্যাঙ্ক, বুঝোস না কে? তো নিম গাছের রূপকে আসলে রাইটার আমাদের বোঝাতে চাইছেন কি? বোঝাতে চাইছেন যে এই সংসারে অনেক ভালো মানুষ আছে জীবনে, যারা প্রচুর পরিমাণে আমাদের জন্য খাটে, আমাদের উপকারের জন্য তাদের অনেক আরাম সুখ তারা নষ্ট করে, বিনিময়ে তারা আমাদের কাছ থেকে স্বীকৃতি পায় না। এই স্বীকৃতিটা খুব জরুরি, তাদের প্রশংসা দেওয়া খুব জরুরি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা খুব জরুরি, কিন্তু আমরা সেটা করি না। এটা কি মূলত তুলে ধরছেন। নিম গাছও দেখাইছেন এমনিতে, নিম গাছ তোমার গাছ দেখানোর উদ্দেশ্য না, তাই না? উদ্দেশ্যটা কি? আমাদের লাইফের এই ফিলোসফিটাকে দেখানো। অনেক বাড়িতেই আছে এমনটা ঘটে, ম্যাক্সিমাম বাড়িতে। তুমি তোমার ফ্যামিলিতে তাকাও, কিছু কিছু জায়গা দেখবা স্বীকৃতি কেমন আছে আমি জানি না, তবে আমাদের মায়েদের দিকে যদি তাকাই, দেখো তো মায়েরা কিভাবে আমাদেরকে আগলায় রাখে। সেই স্বীকৃতি আমরা মাকে দেই? কথা বলো না কেন? মুরগি রান্না হইলে কোনোদিন এই কে দেখছো এখানে, বলো এমন কোন সন্তান মায়ের বেটা আছো, তুমি দেখছো যে তোমার মা কোনোদিন মুরগির রান খাইছে তোমার সামনে? বল, বলো বলো। রোস্ট হইছে, রানের পিসটা মা খাইছে, আর তোমাকে হচ্ছে সিনাটা দিছে, এমন কিছু ঘটছে? কেউ বলতে পারবা? ইজ দেয়ার এনি সিঙ্গেল পার্সন? এনি সিঙ্গেল পার্সন পারবা? কেউ পারবা না, পারবা না। কারণ এমনটা ঘটে না তো দেখাইবা কেমনে? মায়েরা ওই মুরগির ওই গলার অংশটা খায়, বুঝছো? ওই ঠ্যাঙ্গের যে নষ্ট অংশটা যেটা তুমি খাও না, ওটা মা খায়, বুঝছো? মা ওই মাথাটা চাবায়। আর সন্তান, তুমি স্কুলে আসো বা কোথাও, তোমার জন্য রানের পিসটা, ভালো পিসটা, উইংসটা তুমি এটা পছন্দ করো, এর জন্য সে ছোটবেলা থেকে মা এটাই করে আসছে। দেখো হিসাব করে। কিন্তু সেই স্বীকৃতি আমরা মাকে দেই কিনা, দ্যাটস এ কোশ্চেন। আমরা দেই? আমরা দেই না। আমরা দুনিয়ার জঙ্গলি চিন্তা ভাবনা, আমরা মাকে কি করি না, সে স্বীকৃতি দেই না। তো হ্যাঁ, তুমি যদি এটা করতে পারো যে না আজকে তুমি খাও, তাহলে একটু জোর জবরদস্তি করে হয়তো কখনো খাওয়াইতে পারবা, দিতে পারবা। বাট তুমি বসে আছো, তোমার সামনে মা রান তুলে নিছে আর তুমি অন্য কিছু খাচ্ছ, কখনোই না, এটা হবে না। তুমি যদি তারা জোর জবরদস্তি করে খাওয়াও যে আজকে আমি খাচ্ছি না তুমি খাও, সেটা আলাদা জিনিস, কিন্তু উনি নিবেন না কখনো। মায়ের এমন হয় না, বাবার এমন হয় না, বুঝছো? তো মায়েরা সারা জীবন খেটে যায়। একটা মহিলা তার হাজবেন্ডের বাড়িতে, আমি বোঝানোর জন্য বলছি, এটা রিসার্চ, এটা এটা শুনলে তো আবার তোদের আম্মুরা যারা এখন ক্লাস শুনতেছে, তারা যদি ভেজাল লাগায় দেয় তোদের আব্বুরা আমাকে আবার বদদোয়া দেবে। একটা মহিলা তার হাজবেন্ডের বাড়িতে অন এভারেজ তার লাইফে যে লেভেলের পরিশ্রম করেন, এটাকে যদি টাকার আর্থিক মূল্যে কনভার্ট করা হয়, বুঝছো, যদি করা হয় আর কি, তাহলে এটা কয়েক শত কোটি ডলারে বা কয়েক শত কোটি টাকায় দাঁড়ায় যায়। এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ।
সারা দেশের সারা পৃথিবীর শ্রমের মান সমান না। বাংলাদেশে একজন মানুষ 1,000 টাকায় সারাদিন কাজ করে, আবার আরেক এলাকায় হয়তো একটা মানুষের সারাদিনের কাজের মূল্য হচ্ছে, ডলারে যদি হিসাব করে তাহলে 10,000 টাকা, বাংলাদেশের টাকা 10,000 টাকা। আমেরিকায় তো অ্যাভারেজ বেতন 4.5 লাখ থেকে 5 লাখ পার মান্থ। তো সেখানে পার ডে তারা 15 থেকে 20,000 টাকার কাজ করে, তাদের শ্রমের মান। তো কোথাও কম কোথাও বেশি, তো সারা পৃথিবীর একটা নর্মাল স্ট্যান্ডার্ড ধরে হিসাব করা হয়েছে, এটা কয়েক শত কোটি টাকা আগে থেকে সারা জীবন একজন মহিলা যেমন কাজ করেন। কিভাবে করা হয়েছে কাজটা? ধরো একজন মানুষ অনভিজ্ঞ, তখন হয়তো তার কাজের দাম সারা দিনের জন্য সে যেটা করে সেটা হয়তো ধরো 500 টাকা, কিন্তু 20 বছর পরে অভিজ্ঞতার জন্য সেটাকে ধরতে হবে 2500 টাকা। বা ইনফ্লেশন থাকে, মুদ্রার মানের বিষয় থাকে। আমি কি সংক্ষেপে বুঝাইতে পারছি? যদি তাকে পে করতে হইতো, অর্থাৎ আর্থিক মূল্যে যদি তার কাজের পরিমাণকে তুমি বিবেচনা করো, তার কাজের আর্থিক মূল্য যদি তুমি দেখো, এটা এরকম হিউজ অ্যামাউন্টে দাঁড়ায় যায়। আমি কি এবার বুঝাইতে পারছি সংক্ষেপে? ওকে। তো এখন এগুলা যেন আবার তোদের আম্মুরা না শুনে, শুনলে আবার ভেজাল লাগাই দিবে। তা তোদের আব্বুরে ধরবে যে স্যার কইছে এটা, তোমরা আমাদের স্বীকৃতি দাও না, এটা এরকম। কালকে আমার নিয়ে বসুন্ধরায় চলো, শপিং এ চলো। এখন যদি বেচারা ভদ্রলোক যদি যাইতে না পারে, তাহলে তো দেখা যাচ্ছে ছেচবে তারে ভেজাল। তো আমি এটা বলি নাই, ঠিক আছে? আচ্ছা, নিপুণা মেয়েটার নাম কিনা না, নিপুণা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। নিপুণা মানে হচ্ছে সে খুব স্কিলড, খুব দারুণ ভাবে কাজ করতে পারে। বুঝছো? কিছু বউ থাকে না, সকালে ওঠার পরে কার বা রুমে চা লাগবে, কার এটা দরকার, কার ওটা দরকার, শ্বশুরের কোনটা লাগবে, তার কাপড়টা কাঁচা হয়েছে কিনা, শাশুড়ির কি, মানে সারাদিন যে খাইরা মরতেছে, কিন্তু দিন শেষে তার কোনো স্বীকৃতি নেই। বুঝছো? ম্যাজিক বাক্য মানে হচ্ছে শেষ সেন্টেন্সটা, মানে এটা যেটা দিয়ে পুরা গল্পের থটকে বোঝানো হয়েছে। হ্যাঁ, ম্যাজিক্যাল সেন্টেন্স। ডান। শান মানে কি? শান মানে হচ্ছে পাকা, পাকা করা। যে গাছের আশপাশটা পাকা করে ফেলে না, ওটা শান বলে। তারপর জিলানি বলছে আম্মু পাশে ছিল, এই আজকে কি হয় কে জানে, আমি বলি না এই কথা, ঠিক আছে? ওকে, এখন আসো। কবিরাজ, কবি, গরম তেলে ভাজা, খোশ দাঁত, পাতাগুলো খায়, শান দিয়ে বাঁধানো। এই যে ইটো সিমেন্ট দিয়ে বাঁধানো বোঝাচ্ছে। শিকড় অনেক দূরে চলে গেছে, মানে সমস্ত কথার যেখানে তোমার দরকার হবে ব্যাখ্যা দিয়ে দিছি। তারপরে অতিরিক্ত শব্দার্থ, ঠিক আছে, যেটা বইয়ে নাই সেটাও দিছি। শিলে পিসা মানে কি? নিমের হাওয়া ভালো, এর দ্বারা কি বোঝায়? নিমের হাওয়া স্বাস্থ্যকর, এটা বোঝানোর জন্য এই কথা বলা হয়েছে। সবুজ সায়র মানে কি? গৃহকর্ম নিপুণা মানে কি? সংসার ও গৃহস্থালির কাজে দক্ষ। আর কিছুই বাদ নাই। আমাদের পিডিএফ ভালো মতো পড়বা, অনেক কিছু হবে। বনফুলের প্রকৃত নাম কি? নিম গাছ কোন রোগের মহৌষধ? কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ? নিমের কচি পাতাগুলো অনেকে খায় কেন কবিরাজকে? কিছু আছে যেটা তুমি পারো না? কথা বলো না কেন? হ্যালো? আচ্ছা, অমি বলছে আমার আম্মু পাশেই ছিল। আমি জানি না কার কার ঘরে আজকে ভেজাল লাগবে, আমি কিছু বলি নাই, ঠিক আছে? আচ্ছা, তারপর ওকে, লাস্ট কোশ্চেনটা কবিরাজকে। কবিরাজ মানে হচ্ছে যিনি, কবিরাজ মানে হচ্ছে যিনি তোমার হচ্ছে ভেষজ উপাদান দ্বারা চিকিৎসা করেন। ভেষজ মানে গাছ গাছের উপাদান আর কি, তাকে কবিরাজ বলে। ডাক্তার আর কবিরাজের পার্থক্য এখানে। ডাক্তার ভেষজ, নন ভেষজ। হ্যাঁ, বুঝছো তো? মানে গাছ এবং কেমিক্যাল দুই ধরনের চিকিৎসা করবেন, আর যিনি কবিরাজ তিনি গাছ গাছটা দিয়ে চিকিৎসা করবেন, তারা কবিরাজ বলা হয়। আচ্ছা, লোকে নিম গাছের কচি ডাল চিবায় কেন? কারা খুশি হন? অব্যর্থ মহৌষধ কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নিম গাছের প্রশংসা করে কে? ছাল অর্থ কি? ছাল মানে বাকল। সো সবই আমরা বলছি, পারো তুমি, কোনো অসুবিধা হওয়ার কথা না। নিমের হাওয়া বলা দিয়ে কি বোঝানো হয়েছে? স্বাস্থ্যকর হওয়ার কথা বলা হয়েছে। নিম গাছ হলে বিজ্ঞরা খুশি হন কেন? একদম ডিটেল আলোচনা করছি, দেখবো ওই জায়গায় অনেক কথা বলছে এটা নিয়ে। নতুন লোকটি কেন তাকায় ছিল? কারণ সে কবি, সে দেখতে পছন্দ করে তাই। শিকড় অনেক দূরে চলে গেছে, একথা কেন বলা হয়েছে? এটাই হচ্ছে তোমার এই গল্পের সবচেয়ে ভালো লাইন। একথা বলা হয়েছে মানে হচ্ছে রূপক অর্থে বোঝানো হয়েছে সংসারের সাথে আবদ্ধ হয়ে পড়া বিভিন্ন মায়ায়, তাই না? তারপর নিম গাছটি কোন নিম গাছটি কেন নতুন লোকটির সাথে চলে যেতে চাইলো বুঝিয়ে লেখো। ওই যে তাকে কেউ স্বীকৃতি দেয় না, কেউ তাকে প্রশংসা করে না, বুঝছো? কিন্তু ওই যে নতুন লোক যে আসছিল, সে এসে প্রথম বলছে ওয়াও কত দারুণ, এই জন্য।
আচ্ছা, সো ভাই, না পারার মতো কিছু নাই, আমরা একটা সৃজনশীল নিয়ে আলোচনা করি, চলো। কি দেখবো আমরা? এটা দেখি, সাজেদা। আমি একটু পেছন থেকে পড়তেছি, দেখো। সাজেদা স্বামীর সংসারে এসে দেখলো এখানে তার অনেক দায়িত্ব, সংসারের প্রতিটি কাজেই তাকে প্রয়োজন। আস্তে আস্তে সে সংসারে গভীরভাবে আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু অন্যদের কাছে তার তেমন কোনো গুরুত্ব নেই। সংসারের কঠিন মায়াজাল থেকে তার আর বেরোবার সুযোগও নেই। আচ্ছা, উদ্দীপকের সাথে নিম গাছ গল্পের সাদৃশ্য বর্ণনা করো। উদ্দীপক কি নিম গাছের সমগ্র ভাব ধারণ করেছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখো। আচ্ছা, দেখো, সাজেদা স্বামীর সংসারে এসে দেখলো এখানে তার অনেক দায়িত্ব এবং সব কাজে তাকে প্রয়োজন, সে আবদ্ধ হয়ে গেল এবং এখানে তার বেরোতে পারলো না। বলছে নিম গাছ গল্পের সাদৃশ্য, খুবই সিম্পল কোশ্চেন। নিম গাছ গল্পেও গৃহকর্ম নিপুণার বউর কথা বলতে পারো, নিম গাছ দিয়েও দেখাইতে পারো। তারা কেউ এখান থেকে যেতে পারে না, বের হইতে পারে না, সাজেদার মতোই যেন ওই গৃহকর্ম নিপুণা বউটার জীবন। আর নিচেরটা যেটা উদ্দীপকটি নিম গাছ গল্পের সমগ্র ভাব ধারণ করেছে কিনা, সমগ্র ভাব ধারণ করেনি। নিম গাছে একটা গাছের প্রতীকে, মানে গল্পে আর কি, নিম গাছের আদলে একটা লক্ষ্মী বউয়ের জীবন নিয়ে কথা বলা হয়েছে, রাইট? আচ্ছা, এখানেও একটা গৃহকর্ম নিপুণা বউয়ের কথা বলা হয়েছে, বাট গল্পে যে রূপক অর্থে বোঝানোর জন্য নিম গাছের কিছু উপকারিতার কথা ডিটেইলে বলা আছে, যেটা উদ্দীপকে নাই। এই দিক দিয়ে বলবা করে নাই, বুঝছো কি? আর যদি তোমরা বলো, একমত হয়ে যাও যে সমগ্র ভাব ধারণ করেছে, সেক্ষেত্রে নিম গাছের কথা আনার দরকার নাই। ওখানে গৃহকর্ম নিপুণা বউ আর এখানে সাজেদা, দুজনকে পাশাপাশি দেখায় বলবা হ হ, করেছে করেছে। উচ্চতর দক্ষতা তো দুইভাবে অ্যান্সার দেয়া যায় চাইলে, টিচার কোনটা পছন্দ করবেন তার ব্যাপার, তবে সব থেকে যেটা বেশি মানুষের সাথে গ্রহণযোগ্য হবে সেটা নেওয়া ভালো। এই ছিল কথা। এরপরে প্রথম পোল, বনফুল রচিত উপন্যাস কোনটি? আমরা অপশনে দেখতে পাচ্ছি বাহুল্য, নির্মুখ, বিন্দু বিসর্গ, তন্নি। দিয়ে দাও। ওকে, পোল তাইলে কমপ্লিট করে দিলাম, এন্ড করে দিলাম। আর লাগবে না, তাই না? আচ্ছা, এখানে যে অপশন গুলো আছে তার মধ্যে সঠিক উত্তর কোনটা আমরা একটু আগে পড়ে আসছিলাম। যেহেতু বলছে উপন্যাস কোনটা, উপন্যাস হচ্ছে নির্মুখ, মানে উত্তর হবে বি। বুঝেছ বাচ্চারা? উত্তর বি, কারণ বাকিগুলো একটাও কি না, উপন্যাস না। এরপর পল্লী জননী, জসিমউদ্দিন আমার সব থেকে প্রিয় কবি। আচ্ছা, এবার আসো, আজকে কেন জানি দুইটা টপিকই পড়ে গেছে এমন যে মায়েদের প্রশংসা, তাই না, দুই দিক থেকেই। তো চলো আমরা শুরু করি। মহৌষধ মানে সুপার মেডিসিন, অনেক বড় ঔষধ। মহৌষধ বোঝে না, একদম কল্লা ফলা, একদম এক কোপ দিয়া। আচ্ছা, এরপরে আসো কবি পরিচিতি। জসিমউদ্দিন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছে। এটা তার মামার বাড়ি ছিল তাম্বুলখানা গ্রাম, ওনার নিজের বাড়ি হচ্ছে গোবিন্দপুরে। জসিমউদ্দিন যেখানে জন্মাইছেন ওটা তার মামার বাড়ি, আর ওনার বাপের বাড়ি মানে ওনার বাড়ি পৈতৃক নিবাস গোবিন্দপুর। 1976 খ্রিস্টাব্দের 13 মার্চ কবি ঢাকায় মৃত্যুবরণ করেন, অর্থাৎ কাজী নজরুল এবং জসিমউদ্দিন একই বছর মারা গেছেন। আর জসিমউদ্দিনের জন্ম কাজী নজরুলের জন্মের 4 বছর পর, মানে তারা একদম সমসাময়িক মানুষ, একই সময় তারা এক্সিস্ট করতেন। কাব্যগত নকশিকাথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, রাখালি, বালুচর, হাসো এক পয়সার বাঁশি, মাটির কান্না ইত্যাদি। তার নকশিকাথার মাঠ এটা সব থেকে বিখ্যাত বই, এটা হচ্ছে তার মাস্টারপিস। এটা প্রেমের গল্প। নকশিকাথার মাঠের কাহিনী কাব্য। রূপাই আর সাজু, তোমরা যে ক্লাস 8 এ রূপাই পড়ছো না, একটু ছিল তোমাদের রূপাই, পড়ছো কিনা আমি জানি না। রূপাই হচ্ছে নকশিকাথার মাঠের শুরুর দিকে নায়কের যে জায়গায় এন্ট্রি পরিচয় আসে ওই জায়গাটা, এই জন্য দেখবা ভালোই প্রশংসা। সিনেমায় যেমন নায়কের একটা সুপার এন্ট্রি হয় ওই রকম টাইপের। তো নকশিকাথার মাঠের যেখানে রূপাই ওই কাব্যের নায়কের পরিচয়, ওই জায়গাটা এইটা ছিল।
রূপায়ের সাজুর প্রেম এবং পরে তোমার হচ্ছে ট্র্যাজেডি হয় আর কি, বিয়ে হয়, ট্র্যাজেডি হয়। সুজন বাদিয়ার ঘাট, এটাও প্রেমের কবিতার বই, এটাও কাহিনী কাব্য। এখানে সুজন আর দুলি, সুজন হচ্ছে নায়ক, দুলি হচ্ছে নায়িকা। সুজন মুসলমান, দুলি হিন্দু, বুঝছো? এটাও প্রেমের কাহিনী, এটাও ট্র্যাজেডি। এরপরে হচ্ছে রাখালি, এটা কবিতার বই। বালুচর, হাসু, এক পয়সার বাঁশি, মাটির কান্না ইত্যাদি। তো এই যে দুইটা, নকশিকাঁথার মাঠ এবং সুজন বাদিয়ার ঘাট, এই দুইটা কবিতা, তবে এগুলো কাহিনী কাব্য, বুঝছো তো, গল্পের মতো। ভ্রমণ কাহিনী চলে মুসাফির, আরো বই আছে তার ভ্রমণ কাহিনী। চলে মুসাফিরের বাইরে আছে হলদেপুরীর দেশে, যে দেশে মানুষ বলে, এগুলো। আর নকশিকাঁথার মাঠ বিভিন্ন বিদেশি ভাষা অনুদিত হয়েছে, অর্থাৎ বাংলা সাহিত্যের যতগুলো বই বিদেশি ভাষায় অনুবাদ করা হয়েছে, তার মধ্যে যদি তুমি 10টা বইয়ের সংক্ষিপ্ত লিস্ট করো, শর্ট লিস্ট করো, তার মধ্যে একটা হবে নকশিকাঁথার মাঠ। মানে আমাদের যত বই বিদেশি ভাষা অনুবাদ করা হয়েছে, তার মধ্যে যদি তুমি কি করো, একটাকে মানে সংক্ষিপ্ত লিস্ট করো আর কি, 10টা বইয়ের, তার মধ্যে এটা এটা একটা, মানে এত বেশি হয়েছে। আচ্ছা, একজন বলছে মাতুলালয় মানে কি? মাতুলালয় মানেই মামার বাড়ি। মাতুল মানে মামা, মাতুলালয় মানে মামার বাড়ি। ওকে, উনি মামার বাড়িতে জন্মাইছেন, ওটাই বলা আছে মাতুলালয় বইয়ে। আমরা পল্লী জুনের পাঠ নিয়ে কথা বলার দরকার নেই, সরাসরি কবিতায় চলে যাই, কারণ পাঠ আমরা জানি। সন্তান অসুস্থ, তখন মা কেমন করেন, হ্যাঁ পোলাপান, মায়ের সাথে যে বেয়াদবি করস, বুঝোস নি মা কেমন জিনিস, বুঝোস? তোদের এই বয়সে না বুঝবার মতোই কথা। ট্রাজেডি কি? আমির হামজা, ওরে বাবা, বাবু ফিডার খাও, ট্রাজেডি বুঝো না? কষ্টের ঘটনা দিয়ে শেষ হয়ে যাওয়াকে ট্রাজেডি বলা হয়। স্বর্ণা বলছে মা বা ভাইয়া মা পাশেই আছে, সব মাকে পাশে নিয়ে বসো। তাহলে আমি এক একটা লাইন বলবো, আর তোমার এক একটা করে থাপ্পড় দিবে, ছটাস করে, শিক্ষা হয়ে যাবে। থিওরি এবং প্র্যাকটিক্যাল একসাথে হয়ে যাবে, বুঝো নাই? মায়ের সাথে জঙ্গলিগিরি করো, মাকে জিনিস বুঝবা অনেক পরে, বুঝবা আর কি, ততদিনে দেরি হয়ে যাবে। দেখো, আমরা এখানে ঘটনা কি জানি কবিতার মধ্যে? ঘটনা হলো, একটা ছেলে অসুস্থ, কিশোর বয়সী ছেলে। তো অসুস্থ সন্তান, মা তার পাশে, তার সময় কিরকম করে কাটে, এবং তারা খুব গরিব, তারা যথেষ্ট গরিব, সামর্থ্য কম। ওই ছেলের অসুখ, খুব অসুখ, মুমূর্ষু অবস্থা, মা তার পাশে। তাদের দুজনের সময় কিভাবে কাটছে, কি কথোপকথন হচ্ছে, একটা রাত কিভাবে কাটছে, সেটা আমরা দেখব। রাত থমথম, স্তব্ধ, নিঝুম, ঘোর ঘোর আন্ধার। এই অন্ধকার কথাকে লিখেছেন আন্ধার। নিঃশ্বাস ফেলে তাও শোনা যায় নাই কথা সারাকার, বুঝছো? বলছে রাত থমথম, স্তব্ধ, নিঝুম। দয়া করে আমাকে অতিরিক্ত প্রশ্ন করবা না ভিতরে, আমি সবগুলোর ব্যাখ্যা বলে যাব। বুঝতে না পারলে কিছুক্ষণ পর আবার বেরো না, ভাই ওইটা কি। এগুলো খুব বিরক্তি, এগুলো অটিস্টিক অটিস্টিক মনে হয় স্টুডেন্ট গুলোকে। প্লিজ এটা করবা না, কারণ তুমি যখন ভিডিওটা আবার দেখবা, রিপ্লে ভিডিওতে এগুলো সব আসবে। তো আমি এখানে পড়া, এখানে চলে যাব, তুমি আবার ওইখান থেকে প্রশ্ন করবা। আমি তোমার কাছে এটা এক্সপেক্ট করি না। আমি কিছু বাদ দিয়ে যাবো না, সব বলে যাব, কারণ কবিতাটা বড়। আমার হৃদয় নষ্ট করো না, মন দিয়ে শুনতে থাকবা। রাত থমথম, স্তব্ধ, নিঝুম, মানে রাত থমথম, স্তব্ধ, নিঝুম, মানে কোথাও কোনো শব্দ নাই, শীতের রাত। ঘোর ঘোর আন্ধার, অনেক অন্ধকার। নিঃশ্বাস ফেলি তাও শোনা যায়, অর্থাৎ এতটাই চুপচাপ, পরিস্থিতি এতটাই শান্ত, নিঃশ্বাস ফেললে যেন শোনা যায়। নাই কোথা সারাকার, কোথাও কোনো মানুষের সাড়া নাই, শব্দ নাই, খুব চুপচাপ একটা রাত। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একলা জাগেছে মাতা। রুগ্ন মানে অসুস্থ, আর শিয়র মানে হচ্ছে মাথার কাছে। ছেলে যেখানে শোয়া আছে, তার মাথার পাশে মা। তাহলে রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একলা জাগেছে মাতা, মা একা জেগে আছে। করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা। সন্তানের দিকে তাকায় আছে খুব করুণ ভাবে, খুব মায়ার দৃষ্টিতে, এবং এমন একটা অবস্থা, তার চোখে ক্লান্তিতে, কষ্টে কিছুটা ঘুম ঘুম চোখ তার, এবং চোখের পাতা অনেকটা মনে হয় যে বন্ধ হয়ে আসবে, ঝুলছে আর কি, বুঝছো? এরকম, মানে তুমি খুব ক্লান্ত অবস্থায় যেভাবে তাকাও। শিয়রের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একলা পরাণ দোলে। মাথার কাছে একটা প্রদীপ আছে, বাতি, গ্রামের যেরকম বাতি জ্বালানো হয় আর কি, তেলের বাতি, তখনকার সময়ের কথা তো এটা। নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে। নিবু নিবু দ্বীপ মানে যেটা নিভে যাচ্ছে মনে হয়, এটা ঘুরে ঘুরে এরকম করে জ্বলছে। তারই সাথে বিরহী মায়ের একলা পরাণ দোলে। বিরহী মা বলা হয়েছে কেন? মায়ের পাশে আর কেউ নাই, মাকে সাহায্য করবে, মাকে সাপোর্ট দিবে, হ্যাঁ মাকে একটু সাহায্য করবে, এমন কেউ নাই। কথা কি বুঝাইতে পারছি?
ভন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান, এদো ডোবা হতে বহিছে কঠোর পচান পাতার গান। বলছে ভন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান। মশক মানে এখানে মশা, বুঝছো, ডেঙ্গু মশা, তাই না? ভন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান। বুনো মশক মানে বনের, ঝোপঝাড়ের বন্য মশা, এটা বলা হয়েছে। বন্য শব্দটা হচ্ছে সাধু, চলিত ভাষায় বলা হয় বুনো, ওয়াইল্ড। তো ভন ভন করে বুনো মশকের গান শোনা যাচ্ছে, মানে ঘরের পাশ দিয়ে প্রচুর মশাও আছে। একটু সিচুয়েশনটা কল্পনা করো। এদো ডোবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘান। এদো ডোবা মানে বাড়ির পাশে একটা ডোবা আছে, ওটা নোংরা, পানি আছে এবং ওখান থেকে তোমার গাছের পাতা ওই জায়গায় পড়ে পাতা টাতা পচে গেছে, এরকম ডোবাকে বলা হয় এদো ডোবা। কাদা আছে, পাতা আছে, পচে গেছে, এমন ডোবাকে এদো ডোবা বলে। এদো ডোবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘ্রাণ, ওখান থেকে পাচা পাতার বা কি বলে পাতা যে পচে গেছে সেই ঘ্রাণ আসতেছে। ছোট কুঁড়ে ঘর, বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু। বুঝছো, ঘরটা ছোট, বেড়া দেওয়া, আর এর ফাঁক দিয়ে কি করতেছে, শীতের বাতাস ঢুকছে ঘরের ভিতর। শিয়রে বসে মনে মনে মাথা গণিছে ছেলের আয়ু। মাথার পাশে বসে, ওই সন্তানের মাথার পাশে বসে মা ছেলের আয়ু গুনতেছে, মানে আমার ছেলে না জানি কখন মারা যায়, আমার ছেলের এই অবস্থা, সে সুস্থ হবে কিনা না। কয় মারে, কত রাত আছে, কখন সকাল হবে, ভালো যে লাগে না, এমনি করিয়া কেবা শুয়ে থাকি কবে। ছেলে বলছে, বলছে মারে কত রাত আছে, অর্থাৎ রাত আর কত বাকি, কতক্ষণ পর সকাল হবে, কখন সকাল হবে, ভালো যে লাগে না, আমার ভালো লাগে না, এমনি করিয়া কেবা শুয়ে থাকে কবে। এভাবে এই লম্বা সময় এভাবে শুয়ে থাকে কে থাকে, আমার ভালো লাগে না। মা কয়, বাছা রে, বাছা মানে সন্তান, বাবা রে আমার, এরকম, বাছারে চুপটি করিয়া ঘুমতো একটি বার। ছেলে রেগে কয়, ঘুম যে আসে না, কি করিব আমি তার। মা বলতেছে চুপ করে একবার একটু ঘুমাও না। ছেলে বলতেছে ঘুম তো আসে না, তা আমি কি করব। পাণ্ডুর গালে চুমু খায় মাথা, সারা গায়ে দেয় হাত, পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই সাথ। এই পাণ্ডুর শব্দের অর্থ হচ্ছে ফ্যাকাশে। এখন ফ্যাকাশে বুঝবে না আরেক দল। ফ্যাকাশে মানে হচ্ছে অনেকটা দেখতে রক্তহীন। অসুস্থ হয়ে গেলে যেমন তোমার রক্ত শূন্যতা, এনিমিয়া হয়ে যায়, ওটাকে তখন শরীর দেখলে মনে হয় যে সাদা হয়ে গেছে, রক্ত নাই, এটাকে বলে পাণ্ডুর। পাণ্ডুর গালে চুমু খায় মাতা, অর্থাৎ মা সন্তানকে স্নেহ করতেছে, সন্তানকে চুমু দিচ্ছে গালে, পাণ্ডুর গালে, অর্থাৎ ফ্যাকাশে গালে। সারা গায়ে দেয় হাত, সারা গায়ে হাত বুলাই দিচ্ছে, পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তার যেন তারই সাথে, অর্থাৎ মা যেন চেষ্টা করছে তার বুকের সমস্ত স্নেহ, সমস্ত আদর, সব ভালোবাসা যেন সন্তানকে একসাথে দিতে চাচ্ছে। নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান, ছেলেরে তার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ, অর্থাৎ মনে মনে মানত করে যে আল্লাহ এই উপলক্ষে এই উসিলায় তুমি আমার সন্তানকে ভালো করে দাও। নামাজের ঘরে মোমবাতি মানে অর্থাৎ আমি মসজিদে মোমবাতি দেব, দরগায় মানে দান, কোন দরগায় কোন মাজারে আমি সেখানে কোনো দান দিব, হয় একটা কিছু খাওয়াবো বা কিছু একটা, অর্থাৎ আমি মসজিদে মোমবাতি দিব, দরগায় কিছু একটা দান করব আমার সামর্থ্য অনুযায়ী, তুমি এটার উসিলায় আমার সন্তানকে কি করে দাও, ভালো করে দাও, কাদের জননীর প্রাণ। বুঝছো, ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর, অর্থাৎ মানে কাঁদে আর কি, বা তো অসহায়। বুঝছো, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার রাসূলের উসিলায় বা এই পীর সাহেবের কাছে যায় পানি পড়া আনে বা হুজুরের দোয়ায় কোনো না কোনো ভাবে তার সন্তান যেন কি করে ভালো হয়ে যায়। কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর, মানে এটা বলতে বলতে দোয়া করতে করতে কাঁদতে কাঁদতে তার মুখখানাটা ভেসে যায় বহিয়া নয়ন নীর। এই নীর শব্দের অর্থ হচ্ছে পানি, আর নয়ন শব্দের অর্থ হচ্ছে চোখ। তার চোখের পানিতে তার সমস্ত কিছু কি মুখটুক ভেসে যায়, মা কাঁদে, সন্তানের জন্য কাঁদে। বাঁশবনে বসি ডাকে কানা কয় রাতের আধার ঠেলি, বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বন হেলি। দেখো এইদিকে মা কাঁদছে, আর বাঁশবনে বসে একটা পাখি ডাকতেছে, ওই পাখির নাম কানাকয়, রাতের আধার ঠেলি। কানাকয় একটা পাখির নাম, বুঝছো, সেই রাতের আধার ঠেলি ডাকতেছে, অর্থাৎ রাতের অন্ধকার ভেদ করে ওই পাখির ডাক বাঁশবন থেকে আসছে, শোনা যাচ্ছে ঘরের ভিতর। বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বন হেলি, অর্থাৎ সুপারি গাছের
যে গাছগুলোর যে ডাল আছে, যে পাতা আছে, সেখানে বাদুড়ের দল মনে করো ঝাঁক বেঁধে বসে আছে। কল্পনা করো সিচুয়েশন, না শীতের দিন, সন্তান অসুস্থ, একটা প্রদীপ, মা জেগে আছে, সন্তানের সাথে কথা বলতেছে, বাইরে মশা, ওইদিকে ডোবা থেকে পচা পাতার ঘ্রাণ আসতেছে, ওইদিকে বাঁশবনে কানা কই নামের পাখি ডাকতেছে, এবং রাতের অন্ধকার ভেদ করে তার ডাক শোনা যাচ্ছে। বাদুর পাখার বাতাসাতে সুপারির বন হেলে পড়ছে, অর্থাৎ অনেক বাদুর সুপারির ডালে ঝুলে আছে। আমি কি বুঝাতে পারছি? বনপথে চলে বনপথে জোনাকে মেয়েরা কুয়াশা কাফন ধরি, দুধ ছাই কিবা শঙ্কায় মার পরাণ উঠেছে ভুরি। অর্থাৎ চলে বনপথে, অর্থাৎ বাইরে বন রাস্তায়, জোনাকি মেয়েরা, অনেকগুলো জোনাকি পোকা, জোনাকি পোকা এক ধরনের ছোট পোকা যেখান থেকে তাদের শরীর থেকে আলো বের হয়, কুয়াশা কাফন ধরি, অর্থাৎ শীতের দিন তো প্রচুর কুয়াশা বাইরে, এবং সাদা কুয়াশাকে অনেকটা কল্পনা করা হয়েছে কাফনের কাপড়ের সাথে। দুধ ছাই কিবা শঙ্কায় মার পরাণ উঠেছে বলি, ধুত্তের আমি কি ভাবছি এইসব, কি কি কিসের শঙ্কায়, কিসের আশঙ্কায় আমার মন ভরে উঠছে। অর্থাৎ যে তোমাকে সব থেকে বেশি ভালোবাসবেন, তোমার ব্যাপারে সব থেকে বেশি এরকমের চিন্তা তার মাথায় আসবে। অর্থাৎ আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে আমাদের মা, এরপরে সবাই। তো আমি যখন বাইরে আসবো, আমি যখন কোথাও যাব, আমি অসুস্থ হয়ে গেলে এরকমের মানে অনেক অশুভ চিন্তা মার মাথায় চলে আসে। হাইরে, আমার সন্তান অ্যাক্সিডেন্ট করলো, তার না কোনো অসুবিধা হইলো, সে না অসুস্থ হয়ে পড়লো, এরকম। তো বাইরে যে জোনাকি মেয়েরা যাচ্ছে, এটাকে মায়ের কাছে মনে হয়েছে যে জোনাকের আলো কুয়াশার ভিতরে যেন কাফনের কাপড়ের কালার তার চোখে শুনে ভাসে উঠতেছে, না জানে আমার সন্তানের কি হয়ে যায়। আবার মা নিজেকেই বোঝাচ্ছে, ধুত্তুরি কি ভাবতেছি আমি, এই শঙ্কায়, শঙ্কা মানে কি, দুশ্চিন্তা, মায়ের পরাণ উঠেছে ভরি। মা তো মা, এর সাথে আর কোনো তুলনা হবে না। খুবই সিম্পল। আমরা এখন সবাই জানি এই সায়েন্সের যুগে বা এই ইউটিউব ফেসবুকের যুগে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মধ্যে শেয়ার হয়। আমি একবার শুনলাম যে আহ পৃথিবীতে আমাদের সব থেকে, মানুষের জন্য সব থেকে বেশি ব্যথা হচ্ছে সন্তান যখন পৃথিবীতে আসে, মায়ের যে লেবার পেইন বা প্রসবের যে ব্যথা, এটা, এই ব্যথার নিচে সমস্ত ব্যথা, তাই না? এবং এটা এতই ব্যথা, একটা সাধারণ মানুষ যত ইউনিটের ব্যথা নিতে পারে তার থেকে 10 গুণ বেশি। অর্থাৎ ধরো একটা মানুষ যে পরিমাণের ব্যথা হলে অজ্ঞান হয়ে যাবে, নরমালি সহ্য করতে পারবে না, তার থেকে 10 গুণ বেশি ব্যথা হচ্ছে লেবার পেইন। তাইলে মায়েরা কোন লেভেলের ব্যথাকে সহ্য করে সন্তানকে পৃথিবীতে আনার জন্য। যেদিন থেকে সন্তান তার গর্ভে আসলো, ওই মুহূর্ত থেকে প্রতিটা সেকেন্ড ওই সন্তানকে লালন করে পেটে বড় করতে হয়। এটা একটা জার্নি, এটা অনেক কষ্টের জার্নি, কাছ থেকে না দেখলে বোঝা যায় না। এবং ওই সন্তান পৃথিবীতে আসার সময় কতটা ব্যথা, কতটা কষ্ট সে মায়ের, সে সন্তান পৃথিবীতে আসলো, তারপরে আবার আরেকটা জার্নি শুরু হয়। প্রতিটা সেকেন্ড তাকে আগলায়। একটা মানব শিশু জন্মানোর পরে কতটা অসহায় একটু চিন্তা করো, মানে সহজে বুঝো। একটা পাখির ডিম থেকে ধরো একটা বাচ্চা বের হইলো, এবং ওটা বাসায় পড়ে আছে, আর ওই পাখিরা নাই, কোনোদিন এখানে আর আসবে না, তাহলে ওই বাচ্চা কোনোদিন সার্ভাইভ করবে না, এই কিছুক্ষণ পরেই মারা যাবে। কারণ সে জানে না কি করে খাইতে হয়, কি করে উঠতে হয়, কি করে শিকার করতে হয়, সে কিছুই জানে না। অর্থাৎ 100-এর মধ্যে 100% সে অসহায়। ঠিক একই কথা মানব শিশুর জন্য প্রযোজ্য। তুমি আমি যখন জন্মেছিলাম এরকমই ছিল, তাই না? তো ওই লেভেল থেকে তোমাকে আমাকে এই লেভেলে আনার জন্য তার কতটা পরিশ্রম করতে হয়েছে, কতটা শ্রম আছে এখানে। আর সে সন্তান বড় হয়, তারপরে পোলা বিয়ে করে, এরপরে বউর কথায় মাঠ থেকে আলাদা হয়ে যায়। এই আমার ছাত্রীরা, মেয়েরা, তোরা যে শুনতাছস এক একটা, তোরা যে মায়ের ঘরে জন্মাইছস, কতটা কষ্টে বড় করছে মা তোদের। আবার যখন বিয়ে হবে কোনো ছেলের সাথে, ওই ছেলেটাও তো কারো না কারো সন্তান, সেও তো কারো না কারো পেট থেকে পৃথিবীতে আইসা বড় হয়েছে। তারপরে তুই যে তারা কুবুদ্ধি দেস, দিয়ে কি করবি, স্বামীরা সরাই নিয়ে যাবে শ্বশুর শাশুড়ির কাছ থেকে, বলি ওরা হচ্ছে বুইরা, সারাদিন জ্ঞান জ্ঞান করে, প্যান প্যান করে বিরক্ত করে, চলো আমরা আলাদা বাসা নেই। খবরদার, কোন সন্তানকে তার মায়ের কাছ থেকে আলাদা করার অধিকার তোমাকে কেউ দেয়নি, এটা করা যাবে না। তোমার যত কষ্টই হোক তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। উচ্চ কথাগুলো, এই জন্য আমাদের সোসাইটি, আমাদের আমাদের সমাজের এই ভাঙ্গন, নৈতিক অবক্ষয়গুলো এই জন্য শুরু হয়েছে। আমরা প্রপার ভ্যালুস কাউকে দিতে জানি না। ঠিক আছে, এগুলো এগুলো সাবধান। যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোণে। পরাণ মানে হচ্ছে প্রাণ, অর্থাৎ যেটা ভাবতে গেলে প্রাণ শিউরে উঠে কষ্টে, সেই তাই ভাসে হিয়া কোণে। হিয়া মানে হচ্ছে মন, অর্থাৎ যেটা ভাবলে বেশি কষ্ট হয়, পরাণ শিউরে ওঠে, সেটাই বেশি বেশি মনে আসে। স্বাভাবিক। তুমি যেটা ভাবতে চাইবে না, যেটা ভাবলে তোমার ভয় হবে, ওটা দেখবে তোমার মাথা থেকে নামবে না। বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে জাল বনে। বালাই বালাই, বালাই মানে হচ্ছে বিপদ,
বলছে বিপদ আর থাকবে না, আমার জাদু, আমার সন্তান ভালো হয়ে যাবে, মনে মনে জাল বনে, অর্থাৎ জাল বোনা মানে স্বপ্নের জাল চিন্তা করে। ছেলে কয়, মাগো পায়ে পড়ি বলো ভালো হয় যদি কাল, করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল। অর্থাৎ আমি তোমার পায়ে ধরে বলি, যদি আমি সুস্থ হয়ে যাই, আর আগামীকাল যদি আমি করিমের সাথে খেলতে যাই, তাহলে বলো তুমি তো আমাকে গালাগাল দিবে না। অর্থাৎ সন্তান তার স্মৃতিচারণ করছে আর কি, বালাই বালাই ভালো হবে জাদু, মনে মনে জাল বলে। ছেলে কয়, মাগো পায়ে পড়ি বলো ভালো হয় যদি কাল, আমি যদি কাল সুস্থ হয়ে যাই, আমি করিমের সাথে যদি খেলতে যাই, তুমি আমাকে গালাগাল দেবে না তো। অর্থাৎ অনেক সময় মায়েরা ছেলেদের বেশি খেলাধুলা করলে ধরে নিয়ে আসে, পছন্দ করে না, আসো বসো পড়ো, এরকম যে করিমের সাথে খেলতে গেলে তুমি তো আমাকে গালাগাল দিবে না তো, বলো। আচ্ছা মা বলো, এমন হয় না রহিম চাচার ঝাড়া, এখনই আমার এত রোগ হতে করিতে পারি তো খাড়া। অর্থাৎ ছেলে আশা করতেছে রহিম চাচা যদি আমাকে ঝাড়ফুঁক করতো, ঝাড়া মানে ঝাড়ফুঁক দেওয়া আর কি, ঝাড়ফুঁক দিত, এখনই আমার এত রোগ হতে করিতে পারিত খারাপ। অর্থাৎ চাচা এমন ভাবে একটা ফু দিয়ে দিত, আমি এখনই সুস্থ হয়ে যাইতাম, আমি এখন একদম ফিট হয়ে যাইতাম। মা কেবল বসে রুগ্ন ছেলের মুখ পানে আঁখি মেলে, ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে। মা তার পাশে বইসা, রুগ্ন ছেলের পাশে বইসা মুখের দিকে তাকায়া, আঁখি মানে হচ্ছে চোখ, আঁখি মানে চোখ, মা সন্তানের চোখের দিকে তাকায়া ভাবে, আর তার ভাষা ভাষা কথা, অর্থাৎ ছেলে তো অসুস্থ, তার সব কথা তো একদম পরিষ্কার বোঝা যায় না, এই জন্য বলছে ভাষা ভাষা যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে, এবং মা যেন তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকে, গিলতে থাকে। শোনো মা, আমার লাটাই কিন্তু রাখিও যতন করে। লাটাই মানে হচ্ছে ঘুড়ি উড়ায় না, যে যেটার মধ্যে সুতা পেঁচায় রাখে, যে এরকম ধরে ধরে টানে, এরকম হাতে যেটা রাখে, ওটাকে বলা হয় লাটাই। বলছে শোনো মা, আমার লাটাই কিন্তু রাখিও যতন করে, অনেক যত্ন করে রেখে দিও, রাখিও ঢ্যাপের মোয়া, বেঁধে তুমি 7 নরিশিকা ভরে। এখন ঢ্যাপের মোয়া কি, আমি লিখে দিচ্ছি দেখো। এই ঢ্যাপ, ঢ্যাপ মানে হচ্ছে শাপলার ফুল, সোজা কথা। এখন বর্ষাকাল না, এখন তুমি ঢ্যাপ পাবা, এখন আছে ঢ্যাপ। শাপলা গাছ যেখানে ফুলটা ফুটে থাকে, তার পাশে একটা ফল হয় শাপলার, ওটার উপরের ছালটা ফেলাই দিলে ভিতরে দানা দানা আছে, কিছুটা ড্রাগন ফলের দানার মতো, তবে দানাটা একটু কালো হয়, সাদাও হয়। ওই দানাটা, ড্যাপটা পরিপূর্ণ হলে, পুষ্ট হইলে ওই দানাটাকে শুকানো যায়, শুকায় কিছুটা চালের মতো করা যায় এটাকে, বুঝছো, শুকনো খুব ছোট হয়। ওটা দিয়ে দেখবা মুড়ি ভাজে গ্রামের মেয়েরা, তোমরা এগুলো শহরের ছেলেপেলে বুঝবা না, এখনকার গ্রামের ছেলেপেলে ওগুলো দেখে নাই। ওটা দিয়ে মুড়ি ভাজা যায়, এবং ওই মুড়ি দিয়ে মোয়া হয়, এটাকে বলে ঢ্যাপের মোয়া। তুমি চাইলে একটা ইউটিউব একটা চ্যানেলে একটা ভিডিও আছে, যেটা দেখতে পারো, আমি লিখে দিই, ইউটিউবে গিয়ে সার্চ করবা ভিলেজ লাইফ উইথ শম্পা, এটা একটা ইউটিউব ভিডিওর চ্যানেলের নাম, হ্যাঁ। ওর চ্যানেল একটা ভিডিও আছে, এই মেয়েটার বাড়ি ময়মনসিংহ বা টাঙ্গাইল জামালপুরের দিকে হবে, তোমাদের বয়সী 9-10 বা কলেজ পড়া বয়সী একটা মেয়ে, গ্রামীণ বিভিন্ন রান্না বান্না বিভিন্ন জিনিসও দেখায়, ওটা ভাবি আছে সাথে বা ভাই, ওরা রান্না বান্না করে দেখায়। ওদের চ্যানেল আমি গতবার দেখছি ভিডিওটা, গতবার বর্ষার সময় এই ঢ্যাপ দিয়ে ওরা হচ্ছে মোয়া বানাইছে, পুরা প্রসেসটা এখানে আছে, অনেকেই চিনে এটা, হ্যাঁ অনেকে চিনে এখানে, রাইট। ঢ্যাপ কাঁচা খাওয়া যায় কিনা, হ্যাঁ কাঁচা খাওয়া যায়, অনেকে ভ্যাটও বলে, হ্যাঁ ভ্যাট বলে, যেমন আমরা আমাদের এলাকা, আমার ব্রাহ্মণবাড়িতে আমরা একে বলি বেট, ভ্যাট না বেড বলে, ডিরেক্ট আমরা বেড বলি, যে বেড খাইছি, এবং প্রচুর পরিমাণে আমরা খাইতাম এটা, বর্ষায় প্রচুর পরিমাণে খাইতাম, কলা গাছের ভেলা দিয়ে গিয়ে ওরা তুলে তুলে আনতাম, নৌকায় তুলে আনতাম, কোনো পানিতে নামতাম, তুলে আনতাম, বর্ষার শেষ দিক থেকে এটা হয়, কারণ বর্ষা হলে তো এটা হওয়ার জন্য টাইম লাগে, এবং এটা আমরা প্রচুর খাইছি, বুঝতে পারছো কথাটা। তো বাঙালি ছেলে পেলে এখন এগুলো চিনে না, এই জন্য আমি প্রায় সময় বলি যে তুমি যদি পাট পচার গন্ধ কেমন না জানো, আর শাপলা কলা গাছের ভেলায় চলে যদি শাপলা ফুল না তুলো, তুমি কেমন বাঙালি আমার ডাউট আছে। পাট পচার গন্ধ কেমন জানো না, আর কলা গাছের ভেলায় তুলে তুমি কোনো চরে কোনোদিন শাপলা ফুল তুলো নাই, তুমি প্রপার বাঙালি কিভাবে, আমার ডাউট আছে। আমি গত পরশুদিন বাড়ি গেছিলাম একটা জরুরি কাজে, সকালে গেছি, রাতে আবার চলে আসছি। তো আমার একটা ভাগিনা আছে, গেলেই আমি ওর বাইকে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরি, তো খুব জরুরি কাজে গেছি, তাও আমি বলছি চলটা চক্কর দিয়ে আসি কিছু দূর। তো একদিক দিয়ে যাচ্ছি, এটা ব্রিজের উপরে নিচ দিয়ে ছোটখাটো নদী, বিলের পানি যাচ্ছে,
উত্তর পাশে হচ্ছে প্রচুর পাট জাগ দেওয়া হয়েছিল, পাটগুলা পচে গেছে, এটাকে তোলার সময় হয়েছে। এখন পাট থেকে পাট খড়ি যেভাবে বের করে, পাটটা যেভাবে আলাদা করে, ওই ওই কাজটা করতেছে আর কি। আর আমি দাঁড়া দাঁড়া, 1 বছর পরে বেটা ওই পাট তোলা দেখতেছে, পাট পচার গন্ধ নেই না কতদিন হইলো। আমি দাঁড়াইছি, দাঁড়াই, আমি বললাম একটু পাট পচার গন্ধ নিব। এখন আমি জানি তোরা বলতেছিস ভাই পচা গন্ধ নেওয়ার জন্য আপনি দাঁড়াইছেন, তো সব পচা গন্ধ তো খারাপ হয় না। আমরা যে দই খাই এটা তো পচা দুধ, দই তো খাও না, তখন তো একদম মানে লুঙ্গি কাঁচা দিয়ে খাও, তো সেটা তো তুমি জানো সায়েন্সের ছেলে হিসেবে বা সায়েন্সের স্টুডেন্ট হিসাবে, ওটা মূলত পচা দুধ, অর্থাৎ ব্যাকটেরিয়া সেটাকে পচায় ফেলে সেটা দই হয়। তখন ওই দই আমরা মিষ্টি দিয়ে খাই, কেউ কেউ টক খায়। তো সব পচা খারাপ হয় না। আর পাট পচার গন্ধ যেটা, এটা যারা বাঙালি সত্যিকারের গ্রামের মানুষ ওরা বুঝবে, ওরা মিস করে। যারা গ্রামের মানুষ না তারা এটা বুঝবে না, ওই ওই জিনিসের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তো কেউ ভালো বলে কেউ খারাপ বলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এটা একটা বাঙালিত্বের ধারা আমি মনে করি। তো তুমি জানো না পাট পচার গন্ধ কেমন? তুমি কোনদিন শাপলা ফুল তুলনায় কলা গাছের ভেলায় বসো নাই, নৌকায় চড়ে করো না এটা? কিসের বাঙালি তুমি? আমার মনে হয় এটা। অনেকে বলছে এটাকে শালুক বলে। না, ভ্যাট আর শালুক এক জিনিস না। ভ্যাট হয় হলো উপরে, পানির উপরে ভেসে থাকে শাপলার পাশে, এটা হলো ভেট। আর শালুক হলো ওই যে শাপলা গাছটা ওটা শিকড়ে ধরে, ওটা দুটো আলাদা জিনিস। শালুক থাকে কাদাটার নিচে, বুঝছো? শাপলা যে গাছের যে মূল শিকড়ের মধ্যে আলু যেমন ধরে না, পটেটো লাইক দ্যাট শালুক হয়। আর উপরে থাকে হলো ভেটটা, দুটোই খাওয়া যায়। শালুক তো কয়দিন পরে বাজারে আসবে, এখন শালুক বাণিজ্যিক ভাবে চাষও হচ্ছে, সিদ্ধ করে খাওয়া যায়, কাঁচাও খাইছি আমরা, কাঁচাও খাওয়া যায়, বুঝছো? তো ছেলে বলছে রাখিও ঢ্যাপের মোয়া তুমি সাত নরি শিকা বলে। শিকা মানে হচ্ছে তোমার থলে ব্যাগের মতো অনেকটা, এটা তোমার পাটের দড়ি দিয়ে এটা বানানো যায়। দেখবা হাড়ি পাতিল রাখে, ঝুলায় রাখে। আমার হাতের দিকে তাকাও, আমি আঁকতে পারি না ভালো, দেখানোর চেষ্টা করি না। হাতের মতো, হাতের দিকে তাকাও, হ্যাঁ। ধরো এটা হচ্ছে শিকা, এটা একটা দড়ি, এটা একটা দড়ি, একটা দড়ি, সবগুলো দড়ি। তো এটা উপরের দিক চলে গেছে না, তো এখানে তুমি কি করতে পারো, ছোট ছোট হাড়ি পাতিল রাখতে পারবা, এটাকে শিকা বলে। ঝুলানোর জন্য এটা ব্যবহার করা হয়। সাত নরি শিকা মানে হচ্ছে 7টা দড়ি আছে, 7টা উইং আছে, এরকমের শিকাকে বলা হয় সাত নরি শিকা। ছেলে বলছে রাখিও ঢ্যাপের মোয়া বেঁধে তুমি 7 নরি শিকা ভরে, আমার জন্য রাখবা ঢ্যাপের মোয়া, আমি ইচ্ছা মতো খাবো, ছেলে বলছে। এরপরে খেজুরের গুড়ের নয়া পাটালিতে হুড়ুমের কোলা ভরে ফুল জুড়ে শিকা সাজাইয়া রেখো আমার সম্মুখ পরে। ছেলের সুস্থ হলে, অসুস্থ ছেলে তো অনেক কিছু খাইতে পারছে না অনেকদিন ধরে, এই জন্য বলছে আমি সুস্থ হলে এগুলো খাবো। খেজুরের গুড়ের নয়া পাটালিতে, পাটালি মানে হচ্ছে শক্ত গুড় যেটা, খেজুরের গুড়ের নয়া পাটালি, নতুন যে পাটালি, সেন্ট থাকে, একটা স্মেল আছে খুব দারুণ। হুড়ুমের কোলা ভরে, হুড়ুম কি? এখন প্রশ্ন হচ্ছে হুড়ুম কি? হুড়ুম মানে মুড়ি, তবে আমরা যেটাকে মুড়ি হিসেবে চিনি সেটা না। হুড়ুম কোনটা? চাল থেকে যেটা ভাজা হয়, আমরা যেটা এজ ইউজুয়াল মুড়ি খাই এটা মুড়ি। আর হুড়ুম যেটা, এটা হলো ডিরেক্ট ধান থেকে ভাজা হয়, ধান দিয়ে যেটা ভাজে ওটাকে বলে হুড়ুম প্রকৃতপক্ষে। যদিও হুড়ুম মানে সবাই মুড়ি জানে, বাট প্রকৃতপক্ষে হুড়ুম হচ্ছে ধান দিয়ে যেটা ভাজে, ওটা অনেকটা পপকর্নের মতো। আমরা সবাই পপকর্ন খাইছি না এভরিওয়ান? কথা বলছে কে? দ্রুত বল, পপকর্ন খাইছি সবাই? ওই পপকর্ন যেটা ধানের যেটা হুড়ুম হয় সেটা ওরকম, ওরা হলো হুড়ুম। হিন্দু যারা আছে এখানে ওরা এটা চিনবে। গ্রামে আমি দেখছি ওদের লক্ষ্মী পূজার সময় হিন্দুরা এই তোমার এই হুড়ুমটা বানায়। আমরা এটা বলি ছিট খই, আমাদের এলাকায় মুড়িকে আমরা খই বলি। আর ধান থেকে যেটা হুড়ুমটা বানায়, এটা ছিটে যায় এরকম করে লাফায় করার সময়, আমরা ছিট খই বলতাম। এবং আমি ছোটবেলায় আমার পাশের প্রতিবেশী বাড়ি হিন্দু, তাদের সাথে আমরা ওদের প্রাইম প্রতিবেশী, ওরাও আমাদের প্রাইম প্রতিবেশী, এবং প্রচুর পরিমাণে আমি হুড়ুম খাইছি। আমরা ছিট খই বলতাম এটাকে, বুঝছো কথা? হ্যাঁ, এটা হ্যাঁ খাইতে দারুণ। এটা ঘ্রাণ আছে, মুড়ির তো এরকম ঘ্রাণ হয় না, বাট হুড়ুমের অনেক ঘ্রাণ হয়। চিরা আর হুড়ুম কি একই? না, চিরা আর হুড়ুম এক না, আলাদা জিনিস। বললামই তো, চিরা আর হুড়ুম আলাদা জিনিস। চিরা, আচ্ছা আমি বললাম যে হুড়ুমটা হলো পপকর্নের মতো, আর মাতাল জিজ্ঞাসা করতেছে যে চিরা আর হুড়ুম এক, চিরা কি পপকর্নের মতো রে? প্রশ্ন করে সুযোগ পাইছো, দেলোয়ারা করলা ফেললাম তুমি এক কোপ দিয়া। ওকে, এই হুড়ুম দিয়ে মানে যেটা হুড়ুম এটা, তারপরে দুধ, একটু মুড়ি, তারপরে হচ্ছে আম, এখন স্বর্গীয় খাবার। ঠিক আছে, বাঙালি তো হইছো, খাও তো হট ডগ, গরম কুত্তা, একটু বাঙালি খাবার ট্রাই করো, বুঝবা?
ধানের খই আর হুড়ুম কি একই? হ্যাঁ, ধানের খইটাই তো বললাম হুড়ুম। মুড়ি খই চিরা পার্থক্য কি? বানানোর প্রসেসে পার্থক্য, দেখতে পার্থক্য, স্বাদে পার্থক্য। আচ্ছা, নাজমুল হাসান, এটা জায়েজ আছে। হ্যাঁ, জায়েজ আছে। হটডগ খান, ওটা দেখতে আমার কাছে ভালো লাগে না। ওটা আমি দেখলে আমার কাছে মনে হয় এটা খাবার কেমনে, এটা কেমন একটা সাইজের, মানে নামটা কি, কিন্তু খাচ্ছে ছেলে পেলে। এবং তোদের বয়সী যারা, তাদের একটা বড় অংশকে দেখছি আমি, প্রচুর পরিমাণে ওরা হটডগ খায়, প্রচুর। আর মেয়েরা হলো ফুচকা। দেখ, খেজুরের গুড়ে নয়া পাটালিতে হুড়ুমের কোলা ভরে, কোলা মানে তো কোলা আর কি, ধান চাল পরিষ্কার করে না মা, একটা বাঁশের আসবাব আছে, ওটাকে কোলা বলে। ফুলঝুরি শিকা সাজাইয়া রেখো আমার সম্মুখ পরে, ফুলঝুরি শিকা মানে খুব সুন্দর শিকা, আমার সামনে এগুলো সাজায় রেখে দিয়ে আমি খাবো। ছেলে চুপ করে, মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত। ছেলে সব বলতে বলতে একসময় চুপ করছে, মাও ধীরে ধীরে তার মাথায় হাত বোলাচ্ছে। বাহিরেতে নাচে জোনাকি আলোয় থমথম কালো রাত, আর বাইরে জোনাকি নাচতেছে থমথম কালো রাত। ওই হলো সিচুয়েশন। ছেলে চুপ করে, মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত, বাহিরেতে নাচে জোনাকি আলোয় থমথম কালো রাত। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া কত কথা পড়ে মনে, কোন দিন সে যে মায়ের না বলে গিয়েছিল দূর বনে। অসুস্থ ছেলের পাশে বসে মায়ের কত কথা মনে পড়ে, কোন দিন সে যে মায়েরে না বলে গিয়েছিল দূর বনে। এখন ওই যে মা স্মৃতিচারণ করছে আর কি ছেলের বিভিন্ন কর্মকাণ্ডের, মাকে না না বলে একদিন ও দূরে বনে বেড়াইতে চলে গেছিল ছেলে। সাজ হয়ে গেল, তবু আসে না কো, আই ঢাই মার প্রাণ। সাজ হয়ে গেল মানে সন্ধ্যা হয়ে গেল। সাজ মানে কি? সাজ মানে হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেল তবু আসে না কো, আই ঢাই মার প্রাণ। এই আই ঢাই শব্দের অর্থ কি? আই ঢাই মানে হচ্ছে অস্থির, খুব টেনশন করা। ফিরছে না ছেলে তো মা টেনশন করবে, এটাই স্বাভাবিক। হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান। হঠাৎ শুনলো ছেলে আসতেছে হর্ষে করিয়া গান, হর্ষে মানে আনন্দে। এদিকে মা তার জন্য টেনশন করে মরে, আর ওইদিকে সে আনন্দ করতে করতে গান গাইতে গাইতে ভাবসাব নিয়ে আসতেছে। অনেক সময় হয় না, আমি বের হয়ে আসছি, আমি খুব ভালোই আছি, কিন্তু মাকে একটা ফোন দিচ্ছি না, বাবাকে জানাচ্ছি না আমি কোথায় আছি, কিন্তু আমি খুব চিল করতেছি, আর তারা দিকে আমার জন্য টেনশন করতেছে। ব্যাপারটা এমন। তো ছেলে হর্ষে গান গাইতে গাইতে আসছে, হঠাৎ মা শুনছে এক কোঁচ বড়া বেথুল তাহার ঝুমুর আর ঝামুর ঝুমুর বাজে, ওরে মুখ পোড়া কোথা গিয়েছিলি এমনি এ কালি সাজে। এখন কোচ ভরা বেতুল, কোচ কি? এই যে কোচ কি, বেথুল কি? এখন কোচ হচ্ছে, আমার সাথে লুঙ্গি থাকলে দেখাইতে পারতাম, লুঙ্গি নাই, দেখানো যাচ্ছে না, আমি বলে দেই। ছেলেরা যারা লুঙ্গি পরছি, আমরা পরছি না, লুঙ্গি তো পরি। তো লুঙ্গিটাকে আবার ওই তামিল স্টাইলে, তামিল সিনেমা যখন উল্টা করে নিয়ে আসা বাঁধে না, লুঙ্গি যখন হাঁটু বরাবর থাকে, তো ওরকম তামিলের মতো করে হাঁটু বরাবর করে বাঁধলে লুঙ্গিটার সামনে একটা ব্যাগের মতো হয়। হয় কি হয় না, ওখানে মুড়ি নিয়ে, গ্রামে আমরা ছোটবেলায় মুড়ি রেখে হাইটে হাইটে খাইতাম, ওটাকে বলা হয় কোচ। এটাকে কোন কোন এলাকায়, এই ব্রাহ্মণবাড়িয়ার কেউ আছে নাকি কেউ? ব্রাহ্মণবাড়িয়াতে বলে হলো কুরসা, ঠিক আছে, কেউ কুরসাত লইছে, এমনটা বলে আমার এলাকায়, কুমিল্লায় ব্রাহ্মণবাড়িয়ায় বলে। এটার কিতাবের নাম হচ্ছে কোচ, বুঝছি তো। লুঙ্গিটাকে পরার পরে ধরো একদম লম্বা করে পরছো, টান দিয়ে তুলে আবার উপরে আমরা গিট্টু দিই না তামিলের মতো করে হাফ, ওর সামনের দিকটা একটু ঝুলে পড়ে, ওখানে মুড়ি টুড়ি সব রাখা যায়, এটাকে কোচ বলে। ক্লিয়ার? এই হয়েছে, টাইমিং হয়েছে। আচ্ছা, ওকে। বেথুল কি? বেথুল হচ্ছে এক ধরনের বিচি, যেটা হচ্ছে তোমার ঝনঝন করে বাজে, এবং দেখবা এটা, এটা দিয়ে তোমার অনেক সময় মেয়েরা ওই যে খেলে এরকম এরকম করে, ধরে এখানে আছে উপরে মারে, আবার ধরে আবার নামায়, এটা খেলা আছে বেথুল, বেথুল দিয়ে হয় এই খেলাটা। হ্যাঁ, তো এটা এক ধরনের বিচি, ওই কোচ ভরে বেথুল নিয়ে আসতেছে এবং সেটা ঝামুর ঝুমুর বাজছে। এবার মা তারে দেখে বলছে, ওরে মুখ পোড়া। মুখ পোড়া মানে মা সন্তানকে বকা দিছে আর কি, মুখ পোড়া একটা বোকা, ঠিক আছে, অশুভ এই অর্থে একটা বকা। ওরে মুখ পোড়া কোথা গিয়েছিলি এমনি কালি সাজে, তো এমন কালো সন্ধ্যায় তুই কোথায় গিয়েছিলি। কত কথা আজ। মুখ পোড়া আরো সহজ ব্যাখ্যা দিয়ে দিই, মুখ পোড়া মানে বান্দর, হনুমান। হ্যাঁ, ছেলেপেলেদেরকে অনেক সময় আমরা ছোটদেরকে বান্দর বলি না, ওরে বান্দর, ওই অর্থে। হ্যাঁ, হনুমান তুই কোথায় গেছিলি। ওকে ভাই, আমার মনে হয় আপনার তামিল উচ্চারণ ঠিক করা উচিত। কেন রে, আমি তামিলে কি বলছি রে, একটু বলতো দেখি শুনি। ওরে মুখ পোড়া কোথা গিয়েছিলি এমনি এ কালি সাজে,
এরপরে কত কথা আজ মনে পড়ে তার, গরিবের ঘর তার, ছোটখাটো কত বায়না ছেলের পারে নাই মিটাবার। এবার মায়ের মনে হচ্ছে যে আজকে আমি অনেক সময় আমার এমন হয়েছে, আমার সন্তান অনেক কিছু আমার কাছে চাইছে, বাট আমি কি করতে পারি নাই, আমি তার সেই চাহিদাগুলো কি মিটাইতে পারি না, আমি তাকে দিতে পারি নাই। মায়ের এখন ছেলের জন্য কষ্ট হচ্ছে আর কি, সন্তানের এই অভাব যে তাকে দিছে এই জন্য কষ্ট হচ্ছে। তার গরিবের ঘর, ছোটখাটো কত বায়না ছিল, এটা মা মিটাইতে পারে নাই। আরঙের দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি তাই। আরং মানে হচ্ছে গ্রাম্য মেলা, যেটা বৈশাখী মেলাটা হয় এটাকে আড়ং বলে, বুঝছো? আড়ং-এর দিনে পুতুল কিনিতে ছেলে টাকা চাইছিল, চাইলে ছেলেকে মা টাকা দেয় নাই। গ্রামে একটা ধারণা মুসলমানের আড়ং দেখিতে নাই। আড়ং-এর দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি তাই বলেছে আমরা মুসলমানের আড়ং দেখিতে নাই, অর্থাৎ টাকা দিতে পারবে না মা, এই জন্য সন্তানকে বলছে আমরা তো মুসলমান, আমাদের আড়ং দেখতে হয় না, অর্থাৎ সমস্যাটা টাকায়, কিন্তু মুসলমান বলে ঠেকাই দিছে। তখন ছেলে আবার প্রশ্ন করছে, করিম সে গেল আজিজ চলিল, এমনি প্রশ্নমালা উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা। মা যখন বলছে আমরা মুসলিম, আমরা কি, আমরা মুসলিম, সো আমরা আরং দেখি না, মেলায় আমরা যাই না। তখন ছেলে বলছে করিম তো গেল, ও তো মুসলমান, আজিজ যে গেল সেও তো মুসলমান, তো আমি যাব না কেন? এই প্রশ্ন, অনেক প্রশ্ন, তো এরা উত্তর দিতে মায়ের আরো কষ্ট বাড়তো। আজ রোগে তার পথ্য জোটেনি, ওষুধ হয়নি আনা, ঝড়ে কাঁপে জোড়া নীড়ের পাখির জড়ায় মায়ের ডানা। বলছে এই ছেলেকে আরঙের দিনও টাকা দিতে পারে নাই পুতুল কিনতে, আজকেও রোগে তার পথ্য জুটে নাই, ওষুধ আনতে পারে নাই ঠিক মতো, এবং ব্যাপারটা এমন ঝড়ে কাঁপে যেন নীড়ের পাখিটি জড়ায় মায়ের ডানা। ঝড় আসছে, একটা ছোট বাচ্চা পাখি মায়ের ডানার ভিতরে বাঁচবার চেষ্টা করছে, কল্পনা করো বিষয়টা। নীড়ে মানে বাসায়, মায়ের ডানার নিচে একটা ছোট্ট পাখি সার্ভাইভ করার যে ট্রাই করছে, ব্যাপারটা এমন ওই সন্তানের জন্য। ঘরের চালেতে হুতুম ডাকিছে, হুতুম, এটা হুতুম পেঁচা, ঘরের চালে বৈশা হুতুম ডাকছে, অকল্যাণ এ সুর, এই সুরটা অকল্যাণ গ্রামে বলা হয়, এটা খুবই অকল্যাণ, এটা খারাপ, অশুভ। মরণের দূত এলো বুঝি হায় হাকে মাই, দূর দূর, হায় রে আমার ছেলে বুঝি এখন মরে যাবে, আজরাইল বুঝি চলে আসছে। মা ওই পাখিকে ওখান থেকে সরায় দেয়, দূর দূর সরে যাও সরে যাও, বুঝছো? হুতুম পেঁচার যে ডাক এটা। নীরের কাপে নীরের পাখারি লাইনের এমসিকিউ বুঝিনি, এমসিকিউ তো পড়াইনি, এমসিকিউ আসলে বা প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। মরণের দূত এলো বুঝি হায় হাকে মাই, দূর দূর, পচা ডোবা হতে বিরহণী ডাক ডাকিতেছে, ঝুরি ঝুরি কৃষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি। পচা ডোবা হতে বিরোহিনী ডাহুক, বিরোহিনী মানে এখানে ডাহুক পাখিকে বোঝানো হয়েছে, ওই ডোবা থেকে ডাহুক ডাকছে ঝুরি ঝুরি, অর্থাৎ তার যে কান্না, তার যে ডাক, এটাকে ঝুরি ঝুরি এই কথার সাথে কি করা যায়, রিলেট করা যায়। আমরা যেমন ঝর্ণার গান কবিতার মধ্যে কি পড়ছিলাম মনে করে দেখো তো, বলছিলাম যখন একটা পাখি আছে যে ডাকে ফটিক জল এরকম, তো ফটিক জল দিয়ে কোনো পাখির নাম হয় না, ওর যে ডাক সেই ডাকটাকে টোনটাকে মিলানো যায় ফটিক জল এটার সাথে, তাই তো? ব্যাপারটা এমন, বলছে পচা ডোবা হতে বিরোহিনী ডাক ডাকিতেছে ঝুরি ঝুরি, কৃষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি। ওই ওই পাখির বাচ্চা কৃষকের ছেলেরা চুরি করে নিয়ে গেছে, গ্রামে এমনটা হয়, পাখির বাসা থেকে বাচ্চা চুরি করে পোলাপান। এর একটা সিচুয়েশন ক্রিয়েট করছে একটা মা পাখির, তাই না? ফেরে ভন ভন মশা দলে দলে বুড়ো পাতা ঝরে বনে, ফোটায় ফোটায় পাতা চোয়া জল ঝরিছে তাহার সনে। ফেরে ভন ভন মশা দলে দলে, বুঝছো, দলে দলে মশা ভন ভন করে ফিরছে, বুড়ো পাতা ঝরে বনে, বুড়ো পাতাগুলো গাছের যে পেকে যাওয়া পাতা সেগুলো বনে ঝরে পড়ছে, ফোটায় ফোটায় পাতা চোয়া জল ঝরিছে তাহার সনে, অর্থাৎ যে পাতাগুলো ঝরে পড়ছে তার সাথে ফোটায় ফোটায় পাতা চোয়া জল পড়ে যাচ্ছে, অর্থাৎ কুয়াশার যে জল, কুয়াশা যখন পাতার উপরে পড়ে, পাতার উপরে জমে ফোটায় ফোটায় সে পড়ে যাচ্ছে, পাতাও পড়ে জলও পড়ে। রুগ্ন ছেলের শিহরে বসে একলা জাগিছে মাথা, সম্মুখে তাহার ঘোর কুজ্ঝটি মহাকাল রাত পাতা। রুগ্ন ছেলের শিহরে মানে মায়ের কাছে বসে একলা জাগিছে মাথা, মা একা জেগে আছে, সম্মুখে তাহার ঘোর কুজ্ঝটি, এই কুজ্ঝটি মানে হচ্ছে কুয়াশা, সম্মুখে তাহার ঘোর কুজ্ঝটি মহাকাল রাত পাতা। মহাকাল রাত কেন বলা হয়েছে? মহাকাল রাত বলার কারণ হচ্ছে ওই রাতটা তার কাছে খুব লম্বা মনে হয়, খুব লেংদি মনে হয়, অর্থাৎ কষ্টের সময় কাটতে চায় না, আপেক্ষিকতা,
থিওরি অফ রিলেটিভিটির মতো, তাই না? সুখের সময়টা, আনন্দের টাইম মুহূর্তে চলে যায়, কষ্টের সময়টা, সাফারিং হয়ে যে টাইমটা, ওইটা যাইতে চায় না। এটাই বলছে যে সম্মুখে তাহার ঘোর কুজ্ঝটি, কুজ্ঝটি মানে কুয়াশা, এখানে মানে খারাপ সময়কে বোঝাইছে, মহাকাল রাত পাতা, বুঝছো এবার? এখানে কুয়াশা বা কুজ্ঝটি দিয়ে বোঝাচ্ছে খারাপ সময়। পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল, আধারের সাথে জুজিয়া তাহার ফুরায় এসেছে তেল। পার্শ্বে জ্বলিয়া মাটির যে বাতিটা, সেটা বাতাসের সাথে খেলে, বাতাসে খেল জমায়, আধারের সাথে যুধিয়া, যুধিয়া শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ করে। যুধিয়া মানে হচ্ছে কি, যুদ্ধ করে, ফাইট করে। তো আধারের সাথে লড়াই করতে করতে ওই বাতিটার তেল ফুরায় গেছে। এটা একটা মেটাফর, একটা রূপক। অর্থাৎ তাদের মাথার পাশে যে বাতিটা ছিল, ওরা তেল ফুরায় গেছে, এখন বাতিটা নিভে যাবে। আধার অন্ধকার দূর করার জন্য বাতি এতক্ষণ ফাইট করছে, এখন তার তেল ফুরাইছে, মানে সে এখন নিভে যাবে। তো বাতিটার নিভে যাওয়া আর ছেলেটার জীবনের আলোটা নিভে যাওয়া, এটাকে সমান করে রাইটার দেখাইছেন। ছেলে মারা গেছেন এটা বলেননি, তবে ওই ছেলের সিচুয়েশন এমন, সে শিগগির মারা যাবে হয়তো, ব্যাপারটা এরকম বোঝানো হয়েছে, বুঝছো? ওই বাতির সাথে মেটাফোর দিয়ে বোঝানো হয়েছে, কারণ সেও তো মৃত্যুর সাথে লড়াই করতেছে, ওই বাতিটাও লড়াই করতেছে অন্ধকারের সাথে। এবার তেল শেষ, বাতি নিভে যাবে, এই ছেলের জীবনের তেলটাও যেন শেষ, তারও জীবন প্রদীপ নিভে এসেছে প্রায়। বোঝা গেছে কি? আদিবা বলছে ছেলেটার কি ডেঙ্গু ম্যালেরিয়া হয়েছিল? চিকিৎসা তো আমি করি নাই, কোথায় টেস্ট করেছিল কে জানে, তাই না? রাফিন, ছেলেটা মরে নাই, মরে গেছে এটা বলা হয় নাই, তবে মরে যাবে এটা বোঝানো হয়েছে, বুঝছো এবার? বেঁচে ওঠার কোনো সম্ভাবনা এখানে দেখানো হয়নি। পচান, পচে গেছে এমন নয়ন নীর মানে আরামের দিন মানে নামাজের ঘর মানে সমস্ত কিছু বলছি তোমাদের, অতিরিক্ত শব্দটিকে দিয়ে দিছি। আরাম শব্দের অর্থ কি আমরা এখান থেকে আর সময় না নেই, কারণ কবিতা টাইম নিয়ে ধরে ধরে প্রতি লাইন ধরে বলছি। ইয়েস অর নো, কথা বলো। ঠিক। সেটা বাবা নাই, মনে হয় নাই, কারণ বাবা থাকলে এখানে বাবার কথা আসতো। হ্যাঁ, বাবার প্রসঙ্গ আনা হয়নি। জসিমউদ্দিনের জীবনের লেখাগুলো তোমরা তো ছোট, বড় হলে এগুলো জানতে পারবা। জসিমউদ্দিনের প্রচুর লেখা আছে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া, খুব কাছ থেকে নেওয়া। যেমন একটা বিখ্যাত কবিতা আছে জসিমউদ্দিনের, আসমানি। ওই কি করো এখন পাবা, আসমানি কবিতাটা খুব দারুণ। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয়, পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটু খানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। এটা ইতিহাসে পাওয়া গেছে, জসিমউদ্দিনের জীবনীতে উনিও বলছেন, বা সবাই জানে এটা। উনি যখন কবি, তখন আসমানি নামে একটা ছোট্ট মেয়ের সাথে তার দেখা হয়েছিল। কৃমি রোগ, শরীর শুকনা, পেটটা বড় হয়ে আছে, অপুষ্টি, ছোট্ট একটা ঘরে থাকে, খুব খারাপ আসমানিদের আর্থিক অবস্থা। ওই মেয়েকে নিয়ে লিখছিলেন এই কবিতাটা, আসমানি। এবং আমার যদি ভুল না হয়, ওই আসমানি মেয়েটা মারা গেছে 2008-9 সালের দিকে। এই অল্প কয়েক বছর আগে আসমানি মারা গেছে। যে আসমানি তখন ছোট, জসিমউদ্দিন তাকে নিয়ে কবিতাটা লিখেছিলেন, সেই আসমানির কথা বলছি, বুঝেছ কথা? তারপরে হচ্ছে তোমার এই যে আমরা এখন যে পড়লাম পল্লী জননী, হতে পারে এমন কোনো কিছু একটা উনি দেখেছেন, বা তার কাছাকাছি কোনো সিচুয়েশন ওনার চোখের সামনে ছিল, যেটাকে উপজীব্য করে পরে তিনি কবিতা লিখে ফেলছেন। নকশিকাঁথার মাঠে যে নায়ক দেখানো হয়েছে রূপাই বা রূপা মিয়া, ময়মনসিংহ অঞ্চল উনি যখন কাজ করেন, ময়মনসিংহ অঞ্চলের গানগুলো সংগ্রহ করেছিলেন তিনি, যেগুলোকে আমরা ময়মনসিংহ গীতিকা বলি। তারপরে পালা গান, কাহিনী কাব্য যেগুলো আর কি, এলাকায় আগে পালা হইতো না, এখন তো সিনেমা দেখে মানুষ, তখন তো এসব ছিল না। পালা হইতো, পালা মানে গল্পের মতো করে কাহিনী শোনানো হইতো, আর্টিস্টরা সেটা শোনাইতো, মানুষ ভিড় করে বসতো। যাত্রা পালার মতোই কিছুটা, অভিনয় ছিল না, শোনানো হতো। এরকম ময়মনসিংহ অঞ্চলে প্রচুর পালা গান আছে, তারপরে সঙ্গীত আছে, বিভিন্ন কিছু। জসিমউদ্দিন এটা সংগ্রহ করেছেন 23, 24, 25, 26 এই সময়টায়, 1923, 24, 25, 26, 27, 28 ওই সময়টায়। তিনি তখন যুবক, সাইকেলে করে গ্রামে গ্রামে ঘুরতেন। তখন তার একজনের সাথে পরিচয় হয়েছিল। ওই ছেলের নাম হচ্ছে রূপা বা রূপা মিয়া বা রূপাই, যেভাবেই বলো। বয়সে জসিমউদ্দিনের সামান্য জুনিয়র, বুঝেছো কথা? এই রূপা মিয়ার জীবনে একটা কাহিনী আছে, সেটা কি? রূপা মিয়া একটা মেয়েকে পছন্দ করতো, কিন্তু তাকে পায় নাই।
সামহাও রূপা মিয়া ওই মেয়ের সাথে আর তার বিয়ে হয় না, কিন্তু পছন্দ করতো, এ পর্যন্তই। তো এটা জসিমউদ্দিন শুনছেন তার কাছ থেকে, শুনে বাকিটুকু কল্পনায়, রূপার প্রেম সাজাইছেন কল্পনায়, বাকি সমস্ত কাহিনী, গ্রামে লাঠিয়াল বাহিনী, ঝগড়া, মামলা হওয়া, রূপা মিয়া নিরুদ্দেশ হয়ে যাওয়া, তার স্ত্রী সাজু একা হয়ে যাওয়া, স্বামীর বিরহে সাজু এক সময় মারা যাওয়া, সমস্ত কিছু উনি কল্পনায় সাজাইছেন। এই নকশিকাঁথার মাঠের যে চরিত্রটা আছে রূপা বা রূপাই, এটাই সত্য, বাকি সব কল্পনা। এবং এই রূপাই মারা গেছে ইত্যাদি রূপাইকে দেখানো হয়েছিল, তোমরা বড়দের জিজ্ঞাসা করলে জানতে পারবা, 4, 5, 6 সালের দিকে। তখন রূপাই বৃদ্ধ হয়ে গেছে, মানে 100 বছরের কাছাকাছি হয়ে গেছে রূপার তখন বয়স, তাই না, বা 100 হয়ে গেছে। বৃদ্ধ রূপাই, যাকে নিয়ে জসিমউদ্দিন এই কথা লিখেছেন, তার সাথে হানিফ সংকেতের দেখা, এবং হানিফ সংকেত তার সাক্ষাৎকার নিয়েছেন। রূপাই কালো লোকটা, আমরা দেখেছি ইত্যাদিটা। আচ্ছা, 2012 সালে মারা গেছে আসমানি বেগম। হ্যাঁ, একজন শেয়ার করেছো, তোমাকে ধন্যবাদ সোহাইব। আসমানি 2012-তে মারা গেছে। আচ্ছা, তোমাদের 6 এর বইও ছিল। হ্যাঁ, তো এই হচ্ছে সেগুলো। তো আসমানি বলো, রূপা বলো, হ্যাঁ, জসিমউদ্দিনের সব, পৃথিবীর সব রাইটারের লেখা বাস্তব জীবনের সাথে মিল, কারণ জীবনকে কল্পনা করে তারা লিখেন। তো জসিমউদ্দিনের গুলো এমন যে আগে তিনি চরিত্রটাকে দেখেছেন, তারপরে সেটাকে নিয়ে আসছেন কবিতার মধ্যে, এই আর কি। এরকম প্রচুর লেখা আছে জসিমউদ্দিনের। আসমানি কত বছরে, আমি আমি জানি না, আসমানির বয়সটা আমি জানি না, তবে এই মহিলা মারা গেছেন, পত্রপত্রিকায় ব্যাপক লেখালেখি হয়েছে তখন, যে জসিমউদ্দিনের আসমানি আর নেই, মারা গেলেন জসিমউদ্দিনের আসমানি, এরকম, বুঝছো, যাকে নিয়ে লেখা। এবং আসমানি সেটা জানতো যে তাকে নিয়ে জসিমউদ্দিন কবিতা লিখেছে। আচ্ছা, দেখো এগুলো কি বলতে হবে ভাই, আর দরকার নাই মনে হয় না, খুবই সিম্পল, আমরা সামনে চলে যাই, কি বলো? ওকে, বশিরের মা অসুস্থ, বশিরকে শহরের নামে হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন। উন্নত চিকিৎসা সেবা পেয়েও নানা আশঙ্কায় তার মন অস্থির, সে নফল নামাজ আদায় করে, ছেলের জন্য দোয়া করে, মাজারে মানত করে। আচ্ছা দেখো, খেয়াল করো, উদ্দীপকের বশিরের মায়ের সাথে পল্লীজননী কবিতার শিশুটির মায়ের বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। উদ্দীপকের বশিরের মা ও পল্লীজননী কবিতার অসুস্থ শিশুর মায়ের মধ্যে কিছু পার্থক্য থাকলেও তারা শাশ্বত মায়ের প্রতিচ্ছবি, উক্তিটি বিশ্লেষণ করো। আচ্ছা, এখন বশির অসুস্থ, তাই না? বশির অসুস্থ, শহরের নামি ধরো দামি স্কয়ার বিআরবি বা এভার কেয়ার, এরকম বড় হসপিটালে তার চিকিৎসা হচ্ছে। উন্নত চিকিৎসা সেবা পেয়েও নানা আশঙ্কায় তার মন অস্থির, অর্থাৎ মা খুব চিন্তা করে সন্তানকে নিয়ে, নফল নামাজ আদায় করে ছেলের জন্য, এবং দোয়া করে, মাজারে মানত করে। উদ্দীপকের বশিরের মায়ের সাথে পল্লীজননী কবিতার শিশুটির মায়ের বৈসাদৃশ্য, অর্থাৎ দুইজনের মায়ের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে একজন তো কুঁড়ে ঘরে বসে আছে, একজন তো গরিব, ছেলের পাশে বসে সময় কাটায় দিচ্ছে, ওষুধপত্র কিছুই নাই। আর এখানে এই মা তার সন্তানকে নামি হাসপাতালে চিকিৎসাও করাচ্ছে, উন্নত চিকিৎসা সেবাও দিচ্ছে, অর্থাৎ আর্থিক জায়গাটাই হচ্ছে পার্থক্য, রাইট? আর উদ্দীপকের বশিরের মা আর এই পল্লীজননী কবিতার অসুস্থ শিশুর মায়ের মধ্যে কিছু পার্থক্য আছে বটে, তবে তারা শাশ্বত মায়ের প্রতিচ্ছবি। এই শাশ্বত মানে চিরন্তন, অর্থাৎ মায়েরা যেমন হন তেমনি। এখন টাকা একজনের আছে একজনের নাই, কিন্তু মায়ের স্নেহ তো ঠিক একই রকমের হয়, মা ধনী হোক আর মা গরিব হোক, তার স্নেহটা তো স্বর্গীয়, সব মায়ের স্নেহ একই রকম, এটাই বলছে। যে টাকা পয়সা একজন ধনী একজন গরিব, তবে দুজনই শাশ্বত, দুজনই চিরন্তন। হ্যাঁ, মায়েরা চিরন্তন, একজন মায়ের চরিত্র যেমন হবে, একজন সন্তানের প্রতি তার স্নেহ যেমন হবে, এমনই মা যদি প্রধানমন্ত্রী হয়, সন্তানের কাছে তো সে মা, তাই না? আমাদের প্রধানমন্ত্রী এক জায়গায় দেখলাম সাক্ষাৎকারে বলতেছিলেন যে তার ফ্যামিলির জীবনটা কেমন, এক জায়গায় তিনি বলছিলেন, আমি শুনলাম, যে সন্তানরা বা তার নাতি নাতনিরা তার সাথে কিভাবে সময় কাটায়। তিনি একটা দেশের প্রধানমন্ত্রী, তার নিরাপত্তার জন্য এত বড় স্কোয়াড, এত এত কিছু, অথচ তার নাতনি বা নাতিরা যারা আছে তারা আয়সা বলতেছে যে আমার রান্না করে দাও, এটা খাবো, যে ওইটা খাবো, এটা তোমাকে রান্না করতে হবে। কারণ তার কাছে তো আর সব নানি দাদি বইলা তো তার টাইম নেই, তার কাছে তো সে যেটা মনে করে সেটা, প্রধানমন্ত্রী হয়েছে না কি হয়েছে তো সে বুঝবে না, বা ওইটা বোঝার জন্য তার বয়সও নাই, বা বুঝলেও কি, আমার কাছে তো আমার আত্মীয়তা সম্পর্কের জায়গাটাই আসল, দাদি তো দাদি, নানি তো নানি, মা তো মা, তাই না? তো স্নেহের জায়গাটা চিরন্তন। সবার একটা ব্যক্তিগত জীবন আছে। মার্ক জাকারবার্গ দেখলাম একবার তার একটা বিখ্যাত পোস্ট অথবা টুইস্ট খুব ভাইরাল হয়েছিল সারা পৃথিবীতে,
জাকারবার্গের তখন সন্তান হয়েছিল, তখন জাকারবার্গ কিছুদিন পর লিখছে যে এই যে এই মাত্র সন্তানের ডায়াপার চেঞ্জ করে আসলাম এবং আরো লাখ ডায়াপার আছে, অর্থাৎ সে সন্তান ডায়াপার চেঞ্জ করে আসছে এবং বলছে আবার যদি নষ্ট করে আবার চেঞ্জ করব, লাখ লাখ চেঞ্জ করব। তো সে মার্ক জাকারবার্গ হোক আর যেই হোক, সন্তান সন্তানই, সন্তান তার করে প্রস্রাব করেই দিবে, এটাই স্বাভাবিক। তো বলছে এটাই শাশ্বত মায়ের প্রতিচ্ছবি, সব মা একই রকম, টাকা পয়সা দুজনের হয়তো ভিন্নতা আছে, তাদের মধ্যে পার্থক্য আছে, বাট মায়ের চিরন্তন চিত্র এটা, ব্যাখ্যা করে দিবা, সিম্পল। ইয়েস অর নো? ঘরের চালেতে কোন পাখির ডাককে অকল্যাণ বলা হয়েছে? আমরা একটা পোল নিব, পোলটার জন্য সময় পাবা তোমরা 1 মিনিট, কারণ পোলটা একটু কঠিন আছে, বুঝে শুনে অ্যান্সার দিও। পোলটা তোমরা পারছো ভালো, কিন্তু পোলটা একটু কঠিন ছিল ভাইয়া। কঠিন ছিল কোন অর্থে? দেখো, প্রশ্ন করেছি ঘরের চালেতে কোন পাখির ডাককে অকল্যাণ বলা হয়েছে, এখন কানা, কই, ডাহক, হুতুম, সব পাখির কথাই আছে, হয়তো পেশ থাকতে পারে কোনটাকে অকল্যাণ বলা হয়েছে। অকল্যাণ বলা হয়েছে হুতুমকে, আবার বলা হয়েছে চাল, এই চালটা হলো পেশ, কারণ ঘরের চালে বসছিল এখানে হুতুম, এই জন্য হুতুমটা হবে উত্তর।